বিভা কোনো কবিরাজ জ্যোতিষী নয়, ওর কোনো আধ্যাত্মিক ক্ষমতাও নেই যে তোর মনের খবরও জানবে। তুই মুখ ফিটে না বললে বুঝবে কীভাবে? আগে নিজে ঠিক হ। মাহাতির নিভে গেল। মন মস্তিষ্কের যুদ্ধ আর হচ্ছে না। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। কাল সে বিভাকে নিজের মনের কথা বলবেই। রাত 1টা তো বাজবেই। বিভা ঘুমায়নি। বসে বসে দেখছে নিজের মা মরা ভাইটাকে। ব্যথায় মুখটা একটুখানি হয়ে আছে। যখন সুতো কাটা হলো কি চিৎকারটাই না করলো। হামিমার চিৎকার শুনে শ্রুতির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ল। আর বিভা মনে মনে ছিটকে উঠল। আর কিছুই করার থাকলো না। শ্রুতির কথা ভেবেই মলিন হাসল। যতই চিৎকার চেঁচামেচি করুক, বোনটা তার ভীষণ নরম মনের। সেবাদে শ্রুতিকে কেউ বুঝেনি। না, ভুল হলো, পার্থিব শ্রুতিকে বুঝে, আগলে রাখে। ভাবতেই বিভার ভালো লাগলো, শান্তি পেল, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বাড়ল। ঘড়ির দিকে চোখ পড়তেই বিভা ভাবল, এখন ঘরে যাবে নাকি আরেকটু পরে যাবে। মাহাতির ঘুমিয়েছে, আর একটু পড়ে যাক। মানুষটা ঘুমাক, তাকে দেখলে শুধু শুধু অশান্তি পাবে। কত আর জ্বালাবে, থাকুক না তার মতো। তার সাথে সংসার করছে এই কত না, কি দরকার শুধু শুধু অশান্তি দেওয়ার। সে থাকুক ভালোভাবে, সুখে শান্তিতে, আর কিছু চাওয়ার নেই। জোর করে কখনো ভালোবাসা হয় না, শুধু শুধু তিক্ততা বাড়ে। বিভা উঠে জানালার কাছে গেল। ঠান্ডা বাতাস, অথচ বিভার ভেতরটা কেমন যেন আগুনে পোড়ার মতো গরম। বিভা ঘরে না গিয়ে ভাইয়ের ঘরে বসে রইল, তার ভালোবাসার মানুষকে শান্তি দিতে। অথচ সে জানলো না তার ভালোবাসার মানুষ তার জন্য অপেক্ষা করে সারা ঘর হাঁটাহাঁটি করছে উদ্ভ্রান্তের মতো। অথচ তার চোখে রাজ্যের ঘুম। আপনি আমার সাথে কথা বলেন না কেন? পার্থিব শ্রুতির দিকে তাকালো, তাকিয়ে খুব সুন্দর একটা হাসি দিল। হাসি দিয়ে এসে শ্রুতিকে গুরুত্বও দিল না, অবহেলাও করল না। পরিস্থিতিটাকে হাতের মধ্যে রাখলো, আন্তরিক কণ্ঠে বলল, কি যায় আসে শ্রুতি, কথা না হয় নাই বললাম, জীবন তো থেমে নেই, চলেই যাচ্ছে, তাই না? শ্রুতি হতবাক হয়ে চেয়ে রইল। এত কঠিন কথা? শ্রুতি তার কাঠির মতো 2 হাত দিয়ে পার্থিবের বাহু ধরল, ধরে নিজের দিকে টানলো। পার্থিব কাগজ থেকে মুখ তুলল শ্রুতির দিকে। শ্রুতি শান্ত কণ্ঠে বলল, রাগ করলে বলে দিতে হয় যাতে অপর মানুষটা রাগ ভাঙাতে পারে। পার্থিব তাকিয়ে রইল শ্রুতির দিকে, নম্র কণ্ঠে বলল, রাগ না করলে বলবো কেন? আপনি রাগ করেছেন, আমাকে বোকা ভাবেন? আপনি চালাক। শ্রুতি থম মেরে রইল, কিছু বলল না। পার্থিব শ্রুতিকে হাত ধরে উঠালো, বলল, রাত অনেক হয়েছে, চলেন ম্যাডাম, ঘুমাতে যাই। পার্থিব শ্রুতির হাত ধরে টেনে রুমে নিয়ে এলো। শ্রুতিকে বিছানায় শুয়ে পড়তে বলে সে চলে গেল বাথরুমে। শ্রুতি মুখ লটকে দাঁড়িয়ে রইল। শ্রুতি ঠিক জানে পার্থিব যে তাকে অবহেলা করলো। কথা যাতে না বাড়াতে হয় তাই হাত ধরে এনে শুয়ে পড়তে বলল। ও কি বাচ্চা? সারাদিন কাজ করে, আবার রাতে এসে ভাব দেখায়। কিসের এত কাজ তার? কি হবে এত কাজ করে? কই, আগে তো এত কাজ ছিল না। শ্রুতি নাক ফুলিয়ে শুয়ে পড়ল। মনে মনে নিজেকে দুটো চড় মারল পার্থিবকে ভালোবাসার জন্য। মানুষের জীবনে কখনো আফসোস শেষ হয় না। জীবনের এক এক পর্যায়ে থাকে এক এক প্রকারের আফসোস। যেমন মাহাতিরের বর্তমানে আফসোস হলো সে কেন চাকরি করে। সে যদি ব্যবসা করত তবে নিজের মতো চলতে পারত। গাধার মতো প্রতিদিন সকালে উঠে এখানে দৌড়াতে হতো না। চাকরি মানুষ করে না, মানুষ করে না, জানোয়ার করে। আর জানোয়ার হলো মাহাতির। আনাস তো বলেছিলই, কেন জানি বলেছিল, ও হ্যাঁ, বিভার প্রতি করা মাহাতিরের আচরণের জন্য বলেছিল। মাহাতির থমকে গেল। আবার বিভা? মাহাতির বিভার কথা মোটেও ভাববে না, না মানে না। সে ফোন বের করে স্ক্রলিং শুরু করলো। সামনে যা আসছে কিছুই সে গ্রাহ্য করছে না, আঙুলের সাহায্যে উপরে পাঠিয়ে দিচ্ছে। হঠাৎ একটা পোস্টের চোখ আটকে গেল। মাহাতির পড়তে শুরু করলো, কখনো নারীদের মন থেকে উঠে যাওয়ার মতো কাজ করবেন না। নারীদের মন থেকে উঠে যাওয়ার মতো ভয়ঙ্কর আর কিছুই নেই। যেদিন থেকে আমার স্ত্রী আমার সাথে রাগ করলো না, চিৎকার করলো না, অভিমান করলো না, সেদিনে আমি বুঝে গেলাম আমি আমার স্ত্রীর মন থেকে উঠে গেছি। আমি তাকে হারিয়ে ফেলেছি, সে আর আমার নেই। মাহাতির কিছুক্ষণ বুড়ো কুচকে চেয়ে রইল পোস্টের দিকে। কি আজে বাজে লেখা এই পোস্টে। রাগ না করলে, চিৎকার না করলে, অভিমান না করলে মন থেকে উঠা হয়ে যায়। এর মানে বিভা তাকে মন থেকে উঠিয়ে দিয়েছে। মাহাতির ভুরু জোড়া আরও কুচকে গেল, মুখ দিয়ে গালি বের হলো। বাল আমার। সে পোস্টের নিচে মন্তব্য লিখতে শুরু করলো, এমন আলতু ফালতু কথা কই পান? বউরা চুপ থাকতে পারে না? চুপ থাকা মানেই দূরে যাওয়া না। আমার বউ জন্মগত শান্ত। নেক্সট টাইম আজে বাজে কথা বললে রিপোর্ট মেরে পেজ উড়িয়ে দেব। যত সব ফাউল কথাবার্তা। মাহাতিরকে দিয়ে এমন বাচ্চামো আশা করা যায় না, অথচ সে করে ফেলল।
রাগের মাথাতেই এমন ধরনের বাচ্চামো তার দ্বারা হয়ে গেল। মাহাতির বিরক্তিতে ফোন ফেলে টাইপিং করতে শুরু করলো। আজে বাজে কথা শোনার থেকে কাজ করা ভালো। মাহাতির বাড়ি ফিরল একাকার সমান ক্লান্তি নিয়ে। ক্লান্তিতে হাত পা ভেঙে আসছে। দরজা খুলল আম্মা। মাহাতির আম্মাকে দেখে চোখে হাসলো। ঘরে ঢুকে দেখতে পেল খাটে বিভা বসা, কাজ করছে, জামা কাপড় ভাঁজ করছে। দেখতে কি ভালো লাগছে। চুলগুলো এলোমেলো, শ্যাম্পু করেছে, নয়তো এত ছাড়িয়ে আছে কেন? বিভা চোখ তুলে তাকিয়ে নামিয়ে ফেলল। মাহাতির সরাসরি বাথরুমে ঢুকে গেল। আগে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন। মাহাতির বের হয়ে দেখলো ঘরে বিভা নেই। হাত ছেড়ে গামছা দিয়ে গলা মুছতে মুছতে আলমারির দিকে গেল। টি শার্ট পরা উচিত। আলমারির দরজা খুলে হঠাৎ কপালে ভাঁজ পড়ল। বিছানায় তাকালো, না বিছানার কোথাও নেই। তাহলে মাহাতির আলমারির আরেক দরজা খুলল। জামা কাপড় কোথায়? তার জামা কাপড় তো ঠিকই আছে। বিভার কোনো জামা কাপড় নেই কেন? একটু আগেই না ভাঁজ করছিল, ভাঁজ করে রাখলো কই? মাহাতিরের মনে পড়লো নিজের কীর্তিকলাপ। অনুশোচনায় বন্ধ হয়ে গেল চোখ। বিভা তার মানে আলমারিতে কাপড় রাখে না। ঠিকই তো, তার ওই ব্যবহারের পর রাখা যায়? মাহাতিরের আজ মনে হলো এত দুর্ব্যবহার সে না করলেও পারত। বিভা ফোনের আওয়াজে ঘরে ঢুকে দেখলো মাহাতিরের ফোন বাজছে। আশেপাশে কোথাও মাহাতির নেই। গেল কোথায়? আকাশ কুসুম ভাবতে ভাবতে এগিয়ে গেল ফোনের দিকে। অপরিচিত নাম্বার, ধরবে, জরুরি হতে পারে। বিভা ধরে সালাম দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার মাহাব আছে? বিভা বিমূঢ় হয়েতে দাঁড়িয়ে রইল। মাহাব? ন্যানো সেকেন্ডের মধ্যেই মাথায় খেললো মাহাব তো মাহাতিরের আরেক নাম। মাহাতিরের ভালো নাম মোহাম্মদ মাহাব ইসলাম। বিভা দ্বিধান্বিত কণ্ঠে বলল, আমি মাহাব নই। জি, আপনি কি ওনার বাড়ির লোক বলছেন? আচ্ছা শুনুন, কালকে অজ্ঞাত কারণে অফিস বন্ধ থাকবে। অফিসের গ্রুপে নোটিশ দেওয়া হয়েছে, তাও সবাইকে কল দিয়ে জানিয়ে দিচ্ছি। আপনি মিস্টার মাহাবকে জানিয়ে দিবেন, কেমন? আচ্ছা, জানাবো। ফোন কেটে দিল। বিভা পেছনে ঘুরে দেখলো মাহাতির দাঁড়ানো, শান্ত নির্মল মুখ। মাহাতির চুপচাপ এগিয়ে এলো। বিভা একবার নিজের হাতের ফোনের দিকে তাকালো, আবার মাহাতিরের দিকে। রাগ করবে না বলে ফোন ধরেছে বলে? বিভা ইতস্তত করে বলতে লাগলো, আপনি ছিলেন না তাই। মাহাতির শান্ত মুখে বুড়ো উঁচু করে প্রশ্ন ছুড়ল, আমি কি কিছু বলেছি তোমায়? বিভা উত্তর দিল না। মাহাতির নিচ থেকেই বলল, কে ছিল? কি বললো? আপনার অফিস কাল বন্ধ, তাই বলছিল। কথাটা বলেই বিভা চলে যেতে নিল। মাহাতির ডাকলো, বিভা? বিভা তাকালো। দৃষ্টির অর্থ কি জন্য ডাকলেন? মাহাতির এবারও ব্যর্থ হলো, বলল, কিছু না, যাও। বিভা চলে গেল। মাহাতিরের মনে হলো সে এমন না হলেও পারত। মনের কথা ঠাস ঠাস বলে দেওয়ার মতো স্বভাব হলেও পারত। কিভাবে প্রকাশ করবে সে? মাহাতির বারান্দায় চলে গেল। আজ বেশ অনেকদিন বাদে সিগারেট ধরালো। রাত 9:30, খাওয়ার সময়। বিভা ঘরে ঢুকলো মাহাতিরকে ডাকার জন্য। ঘরে ঢুকে তাকে কোথাও না পেয়ে বারান্দায় চলে এলো। উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে সে। বিভার মাথায় হঠাৎ তখনের কথা মনে পড়ল, সাথে মাহাতিরের আগের বলা কিছু কথা। অভিমান, কষ্ট, রাগ সব একসাথে জড়ো হলো। বুকের ভেতর থাকা 100 মুঠো গভীর অভিমান থেকে ডেকে উঠল। মাহাব। সাড়া এলো না। বিভা আবারও ডাকলো, মাহাব। অলস সময় কাজ না পেয়ে নিচের দোকানপাট, মানুষের চলাচল ভীষণ গভীরভাবে পর্যবেক্ষণ করছিল মাহাতির। সব ধ্যান জ্ঞান দিয়ে দেখছিল সে। হঠাৎ বিভার জোরালো আওয়াজে বিভার দিকে ফিরল মাহাতির। গম্ভীর মুখে বলল, কিছু বলবে? কখন থেকে ডাকছে আপনাকে? ডাকছো আমাকে? কখন ডাকলে? একটু আগেই ডেকেছি। মাহাতির শান্ত মুখে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগের ডাক তার অবচেতন মন শুনেছে। তার মনে হয়েছে বিভা ফোনে অন্য কারোর সাথে কথা বলছে, কিন্তু তাকে ডেকেছে। কি বলে যেন ডাকলো? মাহাতিরের খেয়ালে এলো, হ্যাঁ, বিভা মাহাব মাহাব করছিল। মাহাতির ভুরু কুঁচকে বলল, তুমি আমাকে মাহাব কেন বলছো? এমনি। কেমন শোনাচ্ছে? কেমন শোনাচ্ছে মানে? হঠাৎ এইভাবে বলছো কেন? বিভা হাসলো, বলল, বললাম কি হয়েছে তাতে? এই নামে আমাকে কেউ ডাকে না বিভা। আমার চেনা পরিচিত মানুষজন সবাই আমাকে মাহাথির বলে ডাকে। তুমি, আম্মা, আব্বা, আনাস, সবাই। শ্রুতি, পার্থিব ও আমাকে মাহাথির নামে চেনে। জাস্ট স্কুল, কলেজ, অফিসিয়ালি কাজে আমার ওই নাম ব্যবহার করা হয়। পাগলামি করছেন আপনি। দুটা নামই তো আপনারই, তাই না? একে ডাকলেই হলো। খেতে আসুন,
খাওয়ার জন্য ডাকতে এসেছিলাম। বিভা ঘুরল, মাহাতিরের ডাকে আবারও থামতে হলো। মাহাতির বলল, এখন তুমি আর আমাকে অফিসের জন্য খাবার দাও না কেন? আম্মা কেন দেয়? আবার বাচ্চাদের মতো প্রশ্ন করলেন। আমি ব্যস্ত থাকি তাই আম্মা দেয়। খাবার দাওয়া নিয়ে কথা, কে দিল সেটা কথা নয়। মাহাতির নির্বাক, বিমর্ষ মুখে তার বউয়ের বলে যাওয়া কথা শুনল। কষ্টের সাথে সাথে রাগ হলো। এতদিন ভালোবেসেছে, আর এখন যখন সে ভালোবাসা শুরু করলো তখন সে সব শোধ একসাথে তুলছে। শ্রুতিকে নিজের অফিসে দেখে চমকে গেল পার্থিব। তার কাছে মনে হলো দিনের বেলায় চাঁদ উঠেছে। আপনি এখানে? আসতে পারি না? কেন নয়, অবশ্যই পারেন, বসুন। ফর্মালিটির প্রয়োজন নেই। আমার হাজব্যান্ডের কেবিনে এসেছি, যা ইচ্ছে করতে পারি। পারি না? পার্থিব হেসে ফেলল। পারেন। শ্রুতির মুখে হাসি নেই। সব কথা সে বলেছে ধমকে ধমকে, তার স্বভাবে। হঠাৎ কাজ বেড়ে গেল মনে হচ্ছে। হঠাৎ না, আপনি বাড়িয়েছেন। যেই প্রজেক্টটা নষ্ট করেছেন তার মাসুল দিচ্ছি। শ্রুতি নরম হয়ে গেল। কি সুন্দর তাকে বলে দিল, একটুও রাগ করলো না। শ্রুতি পার্থিবের জায়গায় নিজেকে বসাতে চাইল। সে যদি পার্থিবের জায়গায় থাকতো তাহলে কি হতো? শ্রুতি কল্পনা করে যা পেল তা হলো সে পার্থিবকে এক ধাক্কা দিয়ে অফিস থেকে বের করত, সাথে আরো বলতো, আমার কাজ আমি করছি, আপনার তাতে কি? আমার কাজ বাড়ুক কমুক, আর তাতে আপনার তো মাথা ব্যথা কিসের? হ্যাঁ, ঠিক এমন ব্যবহারটাই করত। সে এত উগ্র কেন? শ্রুতির মন খারাপ হয়ে কান্না পেল। নরম কণ্ঠে বলল, আপনি আমার সাথে কথা বলেন না কেন? আবার সেম প্রশ্ন। কথা কই বলছি না, এতক্ষণ কি ভূতে কথা বলেছে? সত্যি সত্যি বলুন পার্থিব, মজা করবেন না। আমি সিরিয়াস, বলুন কেন কথা বলেন না? এইসব বলতে এসেছেন? টিফিন নিয়ে এসেছি। টিফিন বক্স তো দেখলাম না। কাল নিয়ে আসবো, আজকে আনতে ভুলে গেছি। আজ আমার প্রশ্নের উত্তর দিন। শ্রুতির এমন কথায় পার্থিব হেসে ফেলল। এরপর হঠাৎ করেই সিরিয়াস ভাব নিয়ে ফেলল মুখে। শান্ত স্বরে বলল, আমি কথা বললে আপনার অস্বস্তি হয়, আপনি কষ্ট পান, তাই বলি না শ্রুতি। আপনাকে টাইম দিচ্ছি। বলেছিলাম না জোর করব না, করছি না। আপনি আপনার মতো করেই ভালো থাকুন। আমি শুধু আপনাকে ভালো রাখার চেষ্টা করছি। আমার স্ত্রীকে খুশি করতে চাইছি। শ্রুতি কিছু বলতে পারল না। এত কিছুর পরেও এই কথা? মানুষটা কি অসম্ভব ধরনের ভালো নয় কি? শ্রুতি দৃষ্টি পর্যবেক্ষণ করে পার্থিব বলল, আর কিছু? শ্রুতি নাবোধক মাথা নাড়াল। পার্থিব কানে টেলিফোন তুলে আদেশ করল, আমার কেবিনে 2টো আইসক্রিম, 2টো চিকেন বার্গার পাঠিয়ে দিন। পার্থিব শ্রুতির দিকে তাকালো, বলল, লাঞ্চে কেউ এসব খায়? খায় না। তবুও বললাম, কারণ আমার মহারানীর এইসবই পছন্দ। অফিসে আসার কারণে একদিন তাকে ছাড় দেয়াই যায়। পার্থিবের কথা শুনে শ্রুতির ইচ্ছে করলো চেয়ার ছেড়ে উঠে পার্থিবের কপালের ঠিক মধ্যখানে চুমু খেতে। খেলে পার্থিবের প্রতিক্রিয়া কেমন হবে শ্রুতি ভেবেই মুখ নামিয়ে ফেলল। প্রতিদিন সকাল সকাল উঠে আজ বেশ বেলা করে ঘুম ছাড়ল মাহাতের। হাত মুখ ধুয়ে বাহিরে বেরিয়ে দেখলো টেবিলে কেউ নেই। বুঝলো মা বাবা ঘরে হামিমো বিছানায় শুয়ে শুয়ে নিজের মতো সময় পার করছে। বিভা তাহলে কোথায়? অমনি দরজা খুলে ভিতরে ঢুকলো বিভা। হাতে বড় বড় ব্যাগ। মাহাতির ব্যাগ দেখে শুধালো, কই গিয়েছিলে তুমি? এই যে পাইকারি মূল্যে এগুলো কিনেছিলাম অনলাইন থেকে, আজকে ডেলিভারি দিল, নিচে আনতে গেছিলাম। মাহাতিরের কি মনে হলো কে জানে। সে বলল, এত কষ্ট করার প্রয়োজন নেই, তুমি চাইলে বিজনেস ছেড়ে দিতে পারো, এখন তো আমি আছি। বিভা চোখে চোখ রাখলো। কত সহজেই কথাটা বলে দিল মাহাতির। সত্যি কি সে আছে? বিভা মাহাতিরের বলা কথা গ্রহণও করলো না, বর্জনও করলো না, বলল, প্রয়োজন পড়লে কিংবা বেশি কষ্ট মনে হলে ছেড়ে দিব। মাহাতির নীরব সম্মতি দিল। বিভা ব্যাকসাইড করে রেখে বলল, বসুন, নাস্তা দিচ্ছি। মাহাতির গিয়ে টেবিলে বসলো। বিভা হাত দিয়ে প্লেটে খাবার দিল। খাবার সে এক প্লেটেই বাড়ল। মাহাতির তা দেখে বলল, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, আজ অনেক সকালে উঠেছিলাম, ক্ষুধা পেলেও খেয়ে নিলাম। আজ সবার আগে আমি খেয়েছি। ভালো করেছো। আগে বিভা মাহাতিরের জন্য অপেক্ষা করত, আজ করলো না। অভিমান থেকে নাকি সত্যিই ক্ষুধা পেয়েছিল। যদি ক্ষুধা পেয়ে থাকে তাহলে ভালো করেছে খেয়ে, আর যদি অভিমান থেকে হয়ে থাকে তাহলে খবরই আছে। মাহাতিরের খাওয়া শেষে হাত দিয়ে পানি খেতে টেবিলে বসলো। এর মাঝেই কফি দেওয়া হলো। মাহাতির ডাকলো বিভাকে,
খাবার কখন না কখন খেয়েছো, আমার সাথে কফি খাও। বিভা মাহাতিরের ব্যবহার হজম করতে পারছে না, কষ্ট হচ্ছে। এই লোকের হয়েছেটা কি? কথা তো গম্ভীর মুখেই বলছে, তবুও কথার সুরে ভিন্নতা। বিভা বলল, খাবো না মাহাব, খেলে বানিয়ে নেব, সমস্যা নেই। মাহাতিরের মনে হলো তার পুরো সকালবেলার ওপর কেউ নিম পাতার রস ছুঁড়ে মেরে সকালবেলাটাকে তিক্ত করে ফেললো। মাহাব আবারও? এখনো কি এই নামেই ডাকবে নাকি? মাহাতির বলেছিল মাহাতির নামে তার কাছের মানুষটাকে সে যেন না ডাকে। সেই কথাকে কেন্দ্র করেই বুঝি এমন করছে, নিজেকে দূরের মানুষ বানাতে চাইছে, সাথে মাহাতিরকে কষ্ট দিতে চাও তো আছে। আর কি বলল? খেতে মন চাইলে বানিয়ে খাবে। কেন? ওর কফি অর্ধেক খেলে কি হতো? ও কি সত্যি সত্যি মাহাতিরকে মন থেকে উঠিয়ে ফেললো? ওর মনের কোনো জায়গায় কি মাহাতিরের ছায়াও এখন অবশিষ্ট নেই? মাহাতির বিরস মুখে কফির দিকে চেয়ে রইল, উদ্দেশ্য কফি ফেলে দিয়ে আসবে। মিনিট 7 পর সে পুরো কফি ঢকঢক করে গিলল। ইস, ঠান্ডা শরবত। শ্রুতি, এইসব আমি কি শুনছি? আপনি নাকি দুপুরে খাননি, কিন্তু কেন? শ্রুতি ঘুরল না, সে উল্টো ঘুরে আছে। পার্থিব শ্রুতির এক বাহু ধরে নিচের দিকে ফিরালো। পার্থিব হতবাক হয়ে গেল শ্রুতির অশ্রুভরা চোখ দেখে। শ্রুতি ঘুরে পার্থিবের দিকে তাকাতেই টপ টপ করে ঝরল চোখের বৃষ্টি। পার্থিব বিচলিত হয়ে গেল, অস্থির কণ্ঠে বলল, আপনি কাঁদছেন কেন? শ্রুতি কিছু বলল না। পার্থিব শ্রুতিকে টেনে নিজের কাছে আনলো। শ্রুতির মুখ থেকে কিছুই বের হচ্ছে না। পার্থিব শ্রুতিকে এক হাতে জড়িয়ে বলল, শ্রুতি, কি হয়েছে আমাকে বলুন প্লিজ। এইভাবে কাঁদলে আমি কি করে বুঝবো? আচম্বিত শ্রুতি পার্থিবকে জড়িয়ে ধরল শরীরের সব শক্তি দিয়ে। পার্থিব কাণ্ডজ্ঞানহীন হয়ে গেল, বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল, মুখ দিয়ে কিছুই বের হলো না। শ্রুতি হেসকি তুলে কাঁদতে কাঁদতে ধমক দিল, আপনি আমার সাথে আগের মতো হয়ে যান প্লিজ, আমার ভালো লাগে না এমন। আপনি আগে একটু কাজ করতেন না, বাড়িতে ফিরে আমার সাথে কথা বলতেন, অথচ এখন আমি কেউই না আপনার কাছে। কেন? এত কিসের কাজ আপনার? আমি তো জানতাম না ওই ফাইলে আপনাদের দরকারি কাগজ ছিল, জানলে ছিঁড়তামও না, ভুল করে ফেলেছি, তাও মানছেন না, আমাকে ক্ষমা করছেন না। অথচ বিয়ের পরে বড় বড় কথা বলেছিলেন যে ছোট মানুষদের ভুল ক্ষমা করতে হয়, বিয়ে মানে আত্মার সম্পর্ক, ঘোড়ার ডিমের সম্পর্ক। আপনি আমার সাথে স্বাভাবিক ব্যবহারই করছেন না, আত্মা তো দূরের বিষয়। আমাকে ভালোবাসেন না, অন্য কাউকে ভালোবাসেন, আমি ঠিকই ভাবি। আমাকে কেউ ভালোবাসে না, কেউ না। ধমকে ধমকে কাঁদতে কাঁদতে নিজের কথা শেষ করলো শ্রুতি। পার্থিব চুপ করে রইল, হাঁপ ছাড়ল। মেয়েটা এত অবুঝ, অথচ ভাব এমন করে যেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে চতুর সে। পার্থিব নিজেও তার বউকে জড়িয়ে ধরল, শান্ত কণ্ঠে বলল, কান্না থামান শ্রুতি, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, শুধু চেয়েছিলাম আপনি সম্পর্কে এগিয়ে আসুন। একার জোরে কখনো সম্পর্ক টিকে না, সম্পর্কে 2 জনের চেষ্টা, যত্ন, তাগিদ থাকতে হয়। আমি যা চেয়েছিলাম আমি পেয়ে গেছি শ্রুতি। এই যে আপনি 1 পা এগুলেন, এবার আমি 100 পা দৌড়ে যাব আপনার কাছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমি আপনার উপর রাগ করিনি। পার্থিব তার শ্রুতির ওপর রাগ করতেই পারে না। শ্রুতি ফেল ফেল করে চেয়ে রইল মুখ উঠিয়ে। আপনি আমাকে ক্ষমা করেছেন? আমি আপনাকে ভালোবেসেছি, আগেও বাসতাম, এখনো বাসছি, ভবিষ্যতেও বাসবো। আর রাগ করবেন না, কাজের নাটক করবেন না তো? সরল প্রশ্ন। পার্থিব অনেকদিন পর প্রাণ খুলে হেসে দিল। শ্রুতিকে এক হাতে জড়িয়ে এনে 1 আঙুল দিয়ে নাকের মাথা ধরে নাড়িয়ে দিল আর বলল, আমার বোকা বউ, আমি কাজের অভিনয় করিনি, সত্যি আমি ব্যস্ত ছিলাম, ওই দিন বললাম না। শ্রুতি মাথা নিচু করে ফেলল, শুধু শুধু কত চিন্তা করছিল সে। পার্থিব শ্রুতিকে শক্ত করে জড়িয়ে ধরতে শ্রুতি ছটফটিয়ে উঠল। আমি শ্বাস নিতে পারছি না তো, আসতে ধরুন। এটা আপনার শাস্তি, এতদিন ধরে আমার সাথে তিরিং মিরিং করার শাস্তি। এবার শ্বাস আটকে বসে থাকুন। হাসিনা ছাদে এসেছে কাপড় শুকা দিতে। সে লক্ষ্য করলো তার পিছু পিছু মাহাতির এসেছে। মাহাতিরকে অসময়ে ছাদে দেখে বলল, তুমি এইখানে কেন আব্বা? কিছু লাগবো? আপনার সাথে আলাদা কথা বলতে যাচ্ছিলাম আম্মা। কি কথা? আম্মা, আপনি বিভাকে বলেন ভালো হতে। এইসব কি কও তুমি? বিভাগে খারাপ নাকি? নিজের ছেলের এমন কথায় আশ্চর্য হয়ে উঠলেন হাসিনা। ও আমার সাথে ভালোভাবে কথা বলে না। ভালো তো, তুমিও বলো না, অয়ও বলে না, সদবোধ।
আমি বলি আম্মা, আমি ওর সাথে কথা বলতে চাই। ও আমাকে এড়িয়ে গেলে কিভাবে বলবো? এড়াই যাওয়ার মতন কাজ করলে তোমারে মাথায় তুইলা নাচবো নাকি? মাহাতির রেগে উঠল। কি শুরু করেছে সবাই তার সাথে? আমার এইসব মোটেও ভালো লাগছে না। তো আমি কি করব? আপনি ওকে বলবেন আমি আগের মতো নেই, আমি ওর সাথে স্বাভাবিক হতে যাচ্ছি। হাসিনার কাজ শেষ। সে মাহাতিরের দিকে তাকালো, মনে মনে হাসলো। আগেও মাহাতিরের কিছু লাগলে সে এইভাবে পিছু পিছু ঘুরত। আজও এসেছে। দেখে মনে হচ্ছে বাচ্চা ছেলেটা নিজের প্রিয় জিনিসের অভাব গাল ফুলিয়ে আছে। সে বালতি নিয়ে মাহাতিরের দিকে এগিয়ে এলো, বলল, শুনো বাজান, অনেক দোষ তুমি করছো, সেই শাস্তিও তোমার প্রাপ্য। আর কেমন পোলা তুমি, বউয়ের মান ভাঙাইতে মায়ের কাছে আসছো? যেই কথাগুলো আমারে বললা সেইগুলা বউরে বলো, যাও। হাসিনা হাত ছেড়ে আবারও বলল, কম অন্যায় করো নাই, নিজের চোখেই তো দেখছি। আমি না থাকতে আরো কত করছো আল্লাহ মালুম। ওই দিন বললাম বউডার হাত কাটছে, ফিরাও চাইলা না। উচিত ছিল না নিজের বউরে খাওয়াই দেওয়ার? বলো, উচিত ছিল কিনা? মাহাতির উত্তর দিতে পারল না। কপালে অসত্যের ভাঁজ ফেলল। এত এত দোষ করেছে যে নিজের চোখেই চোখ মেলাতে পারছে না। কি হবে তার? কি হবে তার সম্পর্কের? এর পরিণাম কি? বিকেলবেলা মাহাতির বাইরে গেছিল একটু। ঘরে ফিরে দেখলো সবাই যার যার কাজে ব্যস্ত আছে। মাহাতির নিজের ঘরে ঢুকলো। হাত মুখ ধুয়ে বের হতেই চোখ পড়ল বিছানায়। বিছানায় ভাঁজ করা কাপড়ে দুটো স্তূপ। একটা স্তূপে মাহাতিরের কাপড় ভাঁজ করা, অন্যটায় বিভার কাপড়। মক্ষম সুযোগ। মাহাতির কাপড়গুলো তুলে নিজে আলমারিতে রাখলো। মাহাতিরের ভাঁজ করা পাঞ্জাবিগুলোর উপর সুন্দর করে বিভার জামাগুলো রেখে দিল। আপাতত এগুলো থাক, পরে অন্যান্য কাপড়ও ঢুকিয়ে রাখবে। মাহাতিরের মনে হলো এখন আলমারিটা দেখতে সুন্দর লাগছে। আলমারিটাকে বিবাহিত মনে হচ্ছে। বিবাহিত মাহাতিরের বিবাহিত আলমারি। মাহাতির মুখে সরু হাসির সাথে আলমারির দরজা বন্ধ করে ফেলল। মাহাব, উঠুন। এই 7:20 বাজে। খাবেন কখন? গোসল করবেন কখন? আর অফিসেই বা যাবেন কখন? 8টায় না অফিস? এই মাহাব, মাহাব। বিভা বুড়ো কুচকিয়ে তাকিয়ে রইল। 7টা থেকে ডাকছে। এবার হাত ধরে টানতে লাগলো, উদ্দেশ্য উঠিয়ে বসানো। মাহাতিরের ঘুম হালকা হতেই সে বিভার হাতের স্পর্শ বুঝল। উল্টো সে টান দিল বিভাকে। বিভা এমনটা আশা করেনি, তাই নিজের উপর নিজের আয়ত্ত রাখতে পারল না, পড়ে গেল মাহাতিরের উপর। মুখ গিয়ে ঠেকলো মাহাতিরের কাঁধে। চুল বাঁধা থাকায় অতিরিক্ত ঝামেলা হলো না। ঘটনায় আকস্মিকতায় বিভা হতভম্ব। অন্যদিকে সকাল সকাল মাহাতিরের মুখে হাসি ফুটল। এক হাত বিভার পিঠে, অন্য হাতে জড়িয়ে ধরতে যাবে অমনি বিভা কর্কশ কণ্ঠ কানে এলো। মাহাতির, 7:26 বাজে। 8টায় আপনার অফিস, ভুলে গেছেন নাকি? লেট হলে যে কি ফাটে। মাহাতির চমকে বিভার দিকে চাইল। বিভা নিজেকে সামলে উঠে পড়তে মাহাতির ঘড়ির দিকে তাকিয়ে এক লাফে উঠে পড়ল। সেদিকে ভুরু কুচকে তাকিয়ে স্থান ত্যাগ করলো বিভা। বাথরুম থেকে তাড়াহুড়োয় বেরিয়ে হাতের কাছে সব পেয়ে মনটা খুশি হলো। মোজা পরতে গিয়ে দেখলো মোজাটা অনেকদিন ধরে পরা হয় না, নষ্ট হয়ে গেছে। আলমারি খুললো নতুন মোজা বের করার আশায়। কাঙ্ক্ষিত জিনিস নিয়ে দরজা আটকানোর সময় চোখ আটকালো ওপরে। বিভার জামা নেই, কোথাও নেই আলমারির। মুহূর্তের মধ্যে সুন্দর মেজাজে ছাই পড়ে গেল। রাগে দুঃখে দরজা আটকে ফেলল। এত রাগ, এত অভিমান। মাহাতির নিজের হাতে রাখলো জামাগুলো, তাও সরিয়ে ফেললো। নিজের বদরাগের কারণে দুপুরে খাবারও নিল না মাহাতির। বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। হামিম কোথায় আম্মা? বিভার ঘরে। এক ঘরে থাকতে ওর ভালো লাগতেছিল না, তাই ওই ঘর দিয়ে আসছি। আব্বার কি অবস্থা? শরীর ঠিক আছে? হ বাবা, আছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে দেখা করে আসবো নি। হাসিনা মাহাতিরের প্রশ্নে উত্তর দিল। মাহাতির ঘরে ঢুকে দেখলো দুই ভাই বোন বসে আছে খাটের সাথে হেলান দিয়ে। মাহাতির এগিয়ে গেল, হাতে তার ফোমের পুতুল। হামিম বসে থাকতে চায় না, নড়চড় করে উঠে পড়তে চায়, অথচ তাকে বসে বসে শুয়ে শুয়ে খেলতে হবে যা খেলার। তাই মাহাতির নিত্য নতুন খেলনা এনে হামিমকে মজা দেওয়ার চেষ্টা করে, এতে যদি বাচ্চাটা বসে থাকে। সেদিন পার্থিব কতগুলো নিয়ে এলো, তাও বাচ্চাটার নড়চড় থামে না। মাহাতির নিজের হাতের খেলনা বাড়িয়ে দিল হামিমের দিকে। হামিম লক্ষ্য করেই চোখ বড় বড় করে ফেলল। ফেন্টের বাচ্চা, ওয়াও, অনেক সুন্দর। ছো মেরে খেলনাটা নিয়ে নিল হামিম। মাহাতির ঠোঁটে হাসি ফুটল শুরুভাবে।
বিভার দিকে চোখ নিতেই নজরে এলো মলিন মুখ। তা দেখে বিভার মুখের মতোই মলিন হয়ে গেল মাহাতিরের দৃষ্টি। বিভা এতক্ষণ যাবৎ দেখছিল হামিমের হাসি মুখ, কি উচ্ছ্বাস মুখে। নিজের অসুস্থ শরীরে কাছের মানুষের হাসি খুশি মুখ দেখতেও ভালো লাগে। তার শরীরটা বেশ ভালো নেই, দিন দুনিয়া কেমন যেন অন্ধকার অন্ধকার লাগে। প্রেশারের সমস্যা কিনা কে জানে। আজকে সকাল থেকে শরীরটা বেশ দুর্বল। বিভার চোখ পড়ল খেলনার উপর, ছোটখাটো একটা হাতির বাচ্চা, মুখটা সুন্দর, কিউট বলা যায়। বিভা মনে মনে বলল, নিজে একটা হাতি এনেছো, হাতি, হাতির পছন্দ হাতি। বিভা মনে মনে অনেক হাসলো, তবে তার ছিটে ফোটাও প্রকাশ করলো না। অন্যদিকে চিন্তা মাথায় আসতে উঠে দাঁড়ালো, বলল, এতদিন আমি ছিলাম, এখন আমার ভাই এসে জুটেছে, আপনার অনেক টাকা গেল, আমি তার জন্য দুঃখিত। আমি এমনিতেও আমি মায়ের অপারেশনের জন্য টাকা জমাচ্ছিলামই, সেগুলো আপনি নিলে খুশি হব। মাহাতিরের মনে হলো তার মাথার নরম অংশে কেউ সজোরে আঘাত করলো। চোখ বন্ধ করে নিজেকে সংযত করলো মাহাতির। রাগকে আয়ত্তে এনে বলল, বাজে বকো না বিভা, তোমার আমার পরিবারের জন্য আমি খরচ করব না করব সেটা তোমার থেকে শুনবো না আমি। টাকা বেশি হলে উড়িয়ে দাও, আমাকে টাকা দেখিও না। বিভা উত্তর দিল না। হামিমের দিকে ফিরলে হাতের কবজিতে টান পড়ল। মাহাতির রাগ যন্ত্রণা সামলাতে না পেরে বলল, সমস্যা কি তোমার? আমাকে ইগনোর করো কেন এভাবে? কথা বললে উত্তর দাও না, আমি কিছু বললে করো না। কি হয়েছে? আমার ভালো লাগে না মাহাব। কি ভালো লাগে না? আর কি মাহাব? আমি মাহাতির বলো। বিভা যেন মাহাতিরের পুরো কথা শুনলই না, সে নিজের মতো উত্তর দিল, আপনার সাথে কথা বলতে ভালো লাগে না, মন টানে না, তাই বলি না। এতে তো আপনার খুশি হওয়ার কথা, তাই না? এমন রাগ করছেন কেন? মাহাতির ফোঁস করে নিঃশ্বাস ছাড়তে লাগলো। তার শ্বাসের শব্দ শুনে মনে হচ্ছে এক্ষুনি কাউকে ছোবল মারবে। মাহাতির এগিয়ে বিভার দুবাহু ধরল, টেনে আনলো নিজের কাছে। প্রতিশোধ নিচ্ছ তাই না? আমি খারাপ ব্যবহার করেছি এতদিন যাবৎ, তার প্রতিশোধ নিচ্ছ? না, প্রতিশোধ আমার স্বভাবে নেই, তা আপনি খুব ভালো করেই জানেন। কেন করছো এমন বিভা? শাস্তি তো দিচ্ছ। আমি গত 8 মাস ধরে তোমাকে কষ্ট দিয়েছি, তুমি বুঝি 8 মাস ধরে আমাকে শাস্তি দিবে? কথা বলবে না, রাগ দেখাবে? মাহাতিরের কণ্ঠটা করুণ শোনালো। বিভা অবাক হয়ে দেখলো তার স্বামীকে। এটা সত্যিই তার গম্ভীর স্বামী? ঠোঁট বেঁকিয়ে হাসলো বিভা। আপনি এখনো মানসিকভাবে ভীষণ ছোট মাহাতির। আপনি আমাকে 8 মাস কষ্ট দিয়েছেন বলে আমিও দিব, এটা নিতান্তই হাস্যকর কথা। আচ্ছা, আপনি না কোচিংয়ে ম্যাথের টিচার, তাই বুঝি সম্পর্কে ম্যাথ ঢোকাতে চাইছেন? 8 মাস যোগ বিয়োগ করে হিসাব লিখতে চাচ্ছেন? অঙ্ক দিয়ে সম্পর্ক হয় না, সম্পর্কে লাগে মায়া, যত্ন, ভালোবাসা, যার একটু আমাদের মধ্যে নেই। মাহাতির বিভার এমন কথায়, এমন ব্যবহারে আশ্চর্যের সর্বোচ্চ উচ্চতায় উঠে গেল। বিভার এমন ব্যবহার তার হজম হলো না। তার আশাগুলো যেন ভেঙে গুড়িয়ে গেল। সে নিজ থেকে কথা বলে এমন ব্যবহার পেল। হাতে ফোন ছিল তার। রাগ নিয়ন্ত্রণে আনতে না পেরে নিজের ফোন ছুঁড়ে মারল দেওয়ালে। এরপর হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। হঠাৎ এমন আওয়াজে ছিটকে উঠল হামিম। তাকিতুকি করতে লাগলো, বুঝতে যে কিসের শব্দ। বিভা এগিয়ে গিয়ে বলল, কিচ্ছু হয়নি ভাই, তুমি খেলো, এই দেখো কি সুন্দর হাতি। বারান্দায় দাঁড়িয়ে রাতের শহর দেখছে শ্রুতি। দেখার মতো তেমন কিছুই নেই। নিচে বাগান, বড় বড় গাছ, এছাড়া তেমন কিছু নেই। ছাদে গেলে অবশ্য দেখা যায় দূরের রাস্তাঘাট, তবে ইচ্ছা করছে না। এখন ছাদে যাওয়ার মানে হয় না। তরতর করে ঘামতে লাগলো শ্রুতি। আজ সে একটা ভয়ঙ্কর কাজ করবে বলে ঠিক করেছে। কাজটার কথা ভাবতেই ভয় হচ্ছে, তবে কাজটা তার করতেই হবে। ভয় পেলে চলবে না, তাকে স্বাভাবিক হতে হবে। সেদিনের পর থেকে পার্থিব আর তার সম্পর্ক স্বাভাবিক, সহজ, সুন্দর হয়ে গেছে। সে ভার্সিটি চায়, পার্থিব নামিয়ে দিয়ে আসে। আসার সময় বাড়ি থেকে পাঠানো গাড়িতে চলে আসে। কখনো কখনো পার্থিব তাকে চমকে দিতেই হাজির হয় ভার্সিটি। শ্রুতির মাঝে মধ্যে মনে হয় অন্যরা যে প্রেম বিয়ে আগে করত, সে সেই প্রেম বিয়ের পর করছে। তবে ব্যাপারটা মন্দ নয়। না ঘুমিয়ে ওখানে কি করছেন? ঘুমাতে আসুন, সামনে না আপনার এক্সাম, এমনিতেই কত পিছিয়ে গেছেন। আসুন আসুন। পার্থিবের গলা শুনতে বুকের হৃৎপিণ্ড যেন গলা এসে ঠেকল। এত দ্রুত ঘরে এলো কেন লোকটা? নিচেই থাকতো। শ্রুতি ঘরে ঢুকতে ঢুকতে দেখলো ঘড়িতে 11:47 বাজে। যথেষ্ট রাত, আর কত নিচে থাকবে? শ্রুতি ঘরে ঢুকে উসখুস করতে লাগলো। পার্থিব ওয়াশরুমে গেছে। ঘুমের আগে হাত মুখ ধোয়া এই লোকের অভ্যাস। পার্থিব বেরিয়ে গামছা দিয়ে হাত মুখ মুছতে লাগলো। আর নজরে শ্রুতির ভাবভঙ্গি পরখ করে বলল,
এমন স্ট্যাচু হয়ে আছেন কেন? কোনো সমস্যা? হ্যাঁ, আপনার চোখে সমস্যা। ফালতু কথা না বলে ঘুমান। সকালে ক্লাস আছে, ভুলে গেছেন? শ্রুতি কিছু বলল না। পার্থিব নিজে থেকেই বলল, আপনি কি পড়বেন শ্রুতি? লাইট অফ করে দিব না অন থাকবে? আমার ভীষণ টায়ার্ড লাগছে, শুয়ে পড়ব। শ্রুতি নিজের ভয় লুকিয়ে বলল। অফ করুন লাইট। পার্থিব শ্রুতির পাশ দিয়ে গিয়ে লাইট করে দিল। এগিয়ে এসে তার জন্য বরাদ্দকৃত বিছানায় উঠতে যাবে, অমনি শ্রুতি তার দুহাত দিয়ে সামনের মানুষটির কবজি আটকে ধরল। অন্ধকারে পার্থিবের প্রতিক্রিয়া বোঝা গেল না। শ্রুতি পার্থিবের সামনে গিয়ে নিজের মাথাটা বুকে ঠেকিয়ে দিল। পার্থিব ভীষণ অবাক হলো। রাত বেরাতে হলো কি মেয়েটার? শ্রুতি দুহাত দিয়ে পিঠের গেঞ্জি আঁকড়ে ধরল। পার্থিব ঢোক গেলে আদর্শরে বলল, ভয় পাচ্ছেন শ্রুতি? শ্রুতি বুকে ঠেকানো মাথা দিয়ে উপর নিচ করে হ্যাঁ বোধক জবাব দিল। আমি তো এখানেই আছি, ভয় কিসের শ্রুতি? কিছু কি হয়েছে আপনার? এমন করছেন কেন? শরীর অসুস্থ লাগছে? আমি আপনার মেহমান, বউ হয়ে থাকতে চাই না, আপনার বউ হতে চাই পার্থিব। কথা শেষ করতে না দিয়ে শ্রুতি বলে উঠল। শ্রুতির কথাটা শুনে পার্থিবের মনে হলো সে কি ভুল শুনল। শ্রুতির থেকে এত দ্রুত এমন কিছু আশা করেনি সে। মুখটা স্বভাবতই আপনা আপনি প্রসারিত হয়ে গেল। আপনি তো কবেই মেহমান থেকে আপন বউ হয়ে গেছেন। না, এখনো হয়নি। হলে আমি আলাদা বিছানায় ঘুমাতাম না। আপনি নিচে শোন কেন? হঠাৎ করে ধমকের স্বর শুনে পার্থিবের আরও হাসি পেল। সে শ্রুতির প্রশ্নের ইঙ্গিত বুঝে উত্তর দিল। তাহলে কোথায় শোবো? বুকে কপাল দিয়ে ঠেকানো মাথা তখন ওঠায়নি শ্রুতি। ওভাবে থেকেই নিজের হাতের এক আঙুল দিয়ে বিছানা দেখালো। জোর গলায় বলল, ওখানে। পার্থিবের ভীষণ মজা লাগছে, তাই সে প্রশ্ন করতেই থাকলো, আমার নিচের বিছানায় কি হবে? এবার বুড়ো কুচকে মুখ তুলল শ্রুতি। ভীষণ বিজ্ঞ কণ্ঠে বলল, একদিন দুজন বিছানায় শুব, একদিন দুজনেই তোষকে শুব, বুঝেছেন? পার্থিব হাত ফুটিয়ে শ্রুতির চুল কানের পিঠে গুজে দিল। মোহনীয় কণ্ঠে বলল, বুঝেছি, এবার আপনি বুঝেন। আমি কি বুঝবো? না বুঝে বলল শ্রুতি। এই যে আমার পৌষ মাস আর আপনার সর্বনাশ। শ্রুতি হয়তো বুঝলেও পার্থিবের কথা। ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে চোখ সরিয়ে নিল তার থেকে। রুমের চারদিকে নিজের চোখ ঘোরাতে লাগলো, যেন এর থেকে প্রয়োজনীয় কাজ আর দ্বিতীয়টি নেই। শ্রুতি নিজের চোখের মাধ্যমে রাগ দেখাতে চাইলেও পার্থিব সেই চোখে দেখলো একরাশ লজ্জা। আমি আপনাকে খুঁজে হয়রান। উফ, আপনি এখানে কি করছেন? মাহাতির মুখ ফিরিয়ে দেখলো বিভাকে। কমলা রঙের একটা সাধারণ কাপড় পরেছে বিভা। ক্যাটকেটে কমলা নয়, গম্ভীর শান্ত কমলা রং। মাহাতির কমলা রং পছন্দ করে না। বিয়ের পরেও হয়তো একবার বিভা এই রং পরেছিল। সেদিন বিভাকে কি জঘন্যই না লেগেছিল তার কাছে। তবে আজকে অন্যরকম লাগছে কেন? কি সুন্দর মানিয়েছে বিভাকে। কমলা শাড়ি, দুহাতে কেনা দুটো চিকন চুড়ি, গায়ের শ্যামবর্ণ সাধারণ তেলতেলে মুখ, কানে স্বর্ণের ছোট দুল, খোপা করা চুল থেকে কিছু বের হয়ে আছে কপাল মুখ জুড়ে। মাহাতিরের চোখ ধাঁধিয়ে গেল। পলক ফেলে ভাবলো, এখন যদি সেই মুহূর্তে বিভাকে জড়িয়ে ধরতে পারে তবে এই পৃথিবীতে তার থেকে সুখী মানুষ একটিও থাকবে না। কি আশ্চর্য! এমন ভাবনা উদয় কেন হলো? সময়ের সাথে সাথে কি সে এতটাই জড়িয়ে গেছে বিভার সাথে? এত অনুভূতি কখন জন্ম হলো? অন্যদিকে মাহাতিরের এমন আনমনে থাকা ভাব বিভার বোধগম্য হলো না। এগিয়ে এসে বলল, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? নিচে আসুন, আম্মা কেন জানি আপনাকে ডাকছে। আমি তোমার এই ব্যবহার মানতে পারছি না বিভা। এমন কথাই থেমে গেল বিভা। শান্ত কণ্ঠে বলল, কেমন ব্যবহার করছি আমি? মাহাতির শান্ত অসহায় কণ্ঠে বলল নিজের মনের কথা। এই যে আমাকে এড়িয়ে চলো, নিজের হাতে টিফিন দাও না, সুরা পরে ফু দিয়ে দাও না, কেন দাও না? এখন কি আমার বাঁচা মরা সুস্থ থাকা কিছু ইফেক্ট করে না তোমাকে? আমি কথা বললেও ভালোভাবে কথা বলো না, কোনো কথা শুনো না আমার। কেন? আগে তেমন ছিলে না তুমি? ছিলে বলো। তাহলে এখন যখন আমি নিজেকে বুঝতে পারলাম, তুমি এভাবে অবুঝ কেন হচ্ছ বিভা? আগে বলেছিলাম মাহাতির বলে না ডাকতে, তাই এখন তুমি আমাকে মাহাব বলে ডাকো। আমি তো এইসবে অভ্যস্ত নই বিভা। নিজেকে অনেক এলোমেলো লাগে আমার, আমি শান্তি পাচ্ছি না। বিভা মাহাতিরের কথা মনোযোগ ঠেলে শুনল এবং এবারও মাহাতির রকে এড়াতে চাইল। সব থেকে তুচ্ছ প্রশ্নটাই নিল উত্তর দেওয়ার জন্য। বলল, মজা করে আপনাকে মাহাব ডেকেছিলাম, আপনি বাচ্চামি করেছিলেন,
নাম দিয়ে। এর মানে এই না আমিও করব। আমি আপনাকে মাহাথির বলেই ডাকবো, সমস্যা নেই। এবার নিচে আসুন। মাহাতির এগিয়ে এসে বিভার হাত ধরল। এমন করো না বিভা। বিভা গভীর চোখে দেখলো মাহাতিরকে। মাহাতির তাকে সত্যি কি অনুভব করে, ভালোবাসে? মাহাতিরের দৃষ্টি পড়ে মন মানতে চাইলেও কোথাও যেন বাধা সৃষ্টি হলো। মনে পড়ল মাহাতিরের বলা কথা, সে একদিন বলেছিল, আমি তোমাকে কখনো ভালোবাসবো না বিভা। তবে দুজনে একসাথে থাকতে থাকতে আমি তোমার উপর অভ্যস্ত হয়ে যাবো, এই যা জাস্ট সংসার করার জন্য করবো। মাহাতিরের পূর্বের বয়ানের ভিত্তিতেই বর্তমানের বয়ান হেরে গেল। মনে হলো অতীতের সবকিছু আবারও ফিরে আসছে। বিভা মাহাতিরের হাত ছাড়িয়ে ছাদের রেলিংয়ের দিকে গেল। দুহাতে রেলিং আঁকড়ে ধরে নিচে তাকালো। দোকানপাট সব এখনো খোলা, মানুষের চলাচল, রিকশার আওয়াজ, সব মিলিয়ে ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তাঘাট। বিভা তার শান্ত স্বরে গল্প বলার মতো বলতে শুরু করলো। আমার মা যখন মারা যায় আমার বয়স তখন 16 কি 15। তত বড় না হলেও তত ছোট নয়। অনেক কিছুই জানতাম, বুঝতাম। আপনি জানেন কিনা জানি না, আমির শিকদার তার দ্বিতীয় স্ত্রীকে সাধারণভাবে বিয়ে করেনি। আমার মা বেঁচে থাকা কালীনই তার পরকীয়ায় লিপ্ত ছিল। হামিম যখন আমার মায়ের পেটে, তখন মা জানতে পারে বাবার পরকীয়ার কথা। জানার পরেও আমার চঞ্চল মা আমির শিকদারের সাথে অত চেঁচামেচি করেননি। সাধারণ কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিল। মিস্টার শিকদার প্রথমে স্বীকার না করলেও পরে স্বীকার করে। এরপর মা ওনাকে অফিসের জন্য বিদায় জানিয়ে দেয়। অন্যান্য দিনের মতো সাধারণভাবেই বিদায় দিয়ে আমার মা রুমে ঢুকে চিৎকার করে কাঁদে। মাথার চুল টেনে টেনে ধরে, গা খামছে খামছে, মুখে আঁচড় কেটে কেটে চিৎকার করে কাঁদে মাথি। তখন পাশে কেউ ছিল না। শ্রুতি স্কুলে, দাদি গ্রামে, শুধু আমি ছিলাম। আমি অবাক হয়ে দেখেছিলাম মায়ের চিৎকার, আর্তনাদ। আমার মায়ের আমার চিৎকার আমার লোম দাঁড়িয়েছিল। অথচ আমি আমার মাকে সান্ত্বনা দিইনি। আমি জানতাম না কি বলে সান্ত্বনা দিতে হয়। এরপর সেভাবেই চলছিল জীবন। আপনি হয়তো ভাবতে পারেন আমার মা অসুন্দর ছিল তাই আমির শিকদার পরকীয়া করতো। তেমন কিছুই নয়। আল্লাহ এই পৃথিবীতে অনেক সুন্দর করে মানুষদের সৃষ্টি করেছে। তার মধ্যে এমন কিছু মানুষ সৃষ্টি করেছে যাদের দেখলেই মুখ থেকে প্রশংসা বেরোয়। একদম ছবির মতো সুন্দর মুখ থাকে তাদের। আমার মাকেও সেই কাতারে ফেলা যায়। আমার মা এমনিতেই ছিল রূপ, লাবণ্য, গুণে অনন্য। তার উপর তার স্বভাবে সবাই তাকে ভালোবাসতে বাধ্য হতো। তাহলে ভাবুন কেমন সুন্দর ছিল সে। আমি শ্রুতি জন্মের পরেও তার সৌন্দর্যের কোনো কমতি হয়নি। তবে হামিম পেটে থাকাকালীন স্বাভাবিক যে পরিবর্তন আসে তা হয়েছিল। আমির শিকদারের সত্য জানার পর আমির শিকদার যেন আরো আশা কারা পেয়ে গেল। মায়ের সামনে কথা বলতো, পরনারীর প্রশংসা করত। আমার মা চুপচাপ শুনতো। আমি শ্রুতি ঘুমিয়ে পড়লে আমার মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। আমি বুঝতে পারতাম। কখনো কাঁদতে কাঁদতে শ্বাসকষ্ট উঠে যেত। এমনিতেই গর্ভকালীন সময়ে কত কষ্ট থাকে, তারপর আমির শিকদারের কাজে আমার মানসিকভাবে ভেঙেই পড়েছিল। আমি আমির শিকদারকে কিছু বলতেও পারতাম না। এত বছর যাবৎ আমির শিকদারের খুব কাছে না থাকলেও দূরে ছিলাম না, তাই সব মানতে ভীষণ কষ্ট হতো। শ্রুতি তো প্রায় এটা সেটা প্রশ্ন করতো মাকে। মা কখনো উত্তর দিত, কখনো চুপ করে থাকতো। এমন মানসিক শারীরিক যন্ত্রণা নিয়েই আমার আম্মু মরে গেছে। যাওয়ার আগে অবশ্য আমাদের কোলে তুলে দিয়ে গেছে তাদের কাছে। তবুও মা তো মাই, একলা করে গেছে আমাদের। মা হারা হয়েছে আমি, আমার বোন, আমার ভাই। বিভা মাহাতিরের দিকে ফিরল। মাহাতির তার দিকেই তাকিয়েছিল। বিভা আবারও বলতে লাগলো, আমার মা মৃত্যুর আগে আমাকে একটা ডায়েরি দিয়েছিল। মায়ের মৃত্যুর পর সেই ডায়েরিটা আমি প্রায়ই পড়ি। গত রাতেও পড়েছি, কারণ সেখানে আমি আমার মায়ের অনুভূতির সম্পর্কে জানতে পারি। বেঁচে থাকাকালীন আমার মা 4টে আফসোস নিয়ে মারা গেছে। সেগুলোর কথা আমি হুবহু মায়ের লেখার মতো করেই বলছি আপনাকে। প্রথমটি হলো, সবাই বলে পুরুষেরা সুন্দরের পাগল, সৌন্দর্য থাকলে পুরুষকে আটকানো যায়। অথচ কথাটা সবচেয়ে বড় মিথ্যে কথা। সৌন্দর্য দিয়ে কখনো পুরুষকে আটকানো যায় না। এই যে আমি আটকাতে পারিনি। এত সুন্দর হয়েও, এত ভালোবেসেও তো আমি পারিনি আমার স্বামীকে আটকাতে। সে ঠিকই চলে গেছে অন্যের কাছে। যাদের চরিত্র ভালো তারা একজনের কাছেই আটকে যায়। একজনের মায়ায়, একজনের ভালোবাসায় পার করে দেয় জনম জনম। আর যাদের চরিত্র খারাপ, উদ্দেশ্য খারাপ, তাদের সামনে বিশ্বের সুন্দরে চলে এলেও তারা অন্যের খোঁজে থাকে। মায়ের দ্বিতীয় আফসোস হিসেবে লিখেছিল, আমিনের সাথে সম্পর্ক আমার 22 বছরের। বিয়ের 6-7 বছরের পর জন্ম হয়েছে বিভার। সে হিসাবে আমরা একসাথে পার করেছি অনেক বছর। এতগুলো বছর ধরে আমিন আমাকে মিথ্যে কথা বলেছে।
বলেছে সে আমাকে ভালোবাসে। ভালোবাসার কথা বলে এতগুলো দিন সে আমাকে ঠকিয়েছে, অথচ সে আমাকে কখনো ভালোই বাসেনি। ভালোবাসার সংজ্ঞা সে জানে না। সে যদি আমাকে সত্যি কথা বললো তবু হয়তো এত কষ্ট পেতাম না যতটা আজ লাগছে। মিথ্যে প্রতারণার এত যন্ত্রণা কেন? মায়ের লেখা তৃতীয় আফসোস। আমি আমার স্বামীর সাথে পার করে ফেললাম প্রায় 2 যুগ, অথচ 2 যুগ পার করেও তার মন বুঝলাম না, মনের খবর জানলাম না। একসাথে 2 যুগ পার করেও তার মনে বাস করতে পারলাম না। আমাদের মধ্যে 2 যুগের দূরত্ব রয়ে গেল। ঘর বাঁধলেও আপন হওয়া যায় না। আমি পারলাম না আপন হতে। মায়ের লেখা চতুর্থ আফসোস। আমার মনে হয় আমি আর বাঁচব না। তাহলে আমার সন্তানদের কি হবে? পেটে যে আছে তার কি হবে? আমার জীবন্ত 3 পুতুলকে ছেড়ে দিয়ে গেলাম এই নিষ্ঠুর দুনিয়ায়। তবে বেড়ে ওঠা দেখতে পারলাম না, তাদের সুখ দুঃখের সাথী হতে পারলাম না। এই দুঃখ আমি কোথায় রাখবো? বিভা হাঁপ ছাড়ল, কিছুক্ষণ নিজেকে বিশ্রাম দিয়ে বলল, অনেক কথা বললাম মাহাতি, শুধু শুধু এমন অহেতুক কথা শোনার জন্য ধন্যবাদ। আর বিরক্ত হলে সরি। এত কথা কেন বললাম জানেন? কারণ আমার মায়ের একটি আফসোস এখন আমার মধ্যেও চলে আসার চেষ্টা করছে। আমার মায়ের দ্বিতীয় আফসোস ছিল আমির শিকদারের বলে মিথ্যা ভালোবাসার কথা। মায়ের মনে হতো আমির শিকদার তার সাথে প্রতারণা করছে। আসলে সত্যিই তাই, প্রতারণাই করেছে। যদি সত্যি ভালোবাসতো আমার মাকে কখনো অন্য কাউকে ভালোবাসতে পারতো না। জেনে খুব কষ্ট লাগছে আজ আপনি আমার সাথে প্রতারণা করছেন। মাহাতিরের দৃষ্টিতে চোখের ভাষা প্রকাশ পেল। বিভা বুঝলো মাহাতির তার কথার মানে বুঝেনি, তাই বিভা বলল, আপনি আমাকে বিয়ের পর অনেক কথা বলেছেন মাহাতির, খারাপ কথা বলেছেন, অপমান করেছেন। আমি কিচ্ছু বলিনি, কারণ আমার সেগুলো ততটা খারাপ লাগতো না। উল্টো আপনার প্রতি সম্মান আসতো। মনে হতো আর যাই হোক আপনি মিথ্যে তো বলছেন না, নাটক তো করছেন না, এই অনেক। এই সব ভেবে খুশি ছিলাম। অথচ এখন আপনার কি হয়েছে মাহাতির? আপনি বোঝাতে চাচ্ছেন আপনি আমার প্রতি আগ্রহী, আমাকে পছন্দ করেন, কিন্তু এইসব আমার কাছে বানোয়াট মনে হচ্ছে আপনি জোর করে সব করছেন। আপনি বলেছিলেন আপনি কখনো আমাকে ভালোবাসেন না বা বাসবেন না, যদি কিছু হয় তা জাস্ট হওয়ার জন্য হবে। তাহলে আজকে আপনাকে বিশ্বাস করা সাজে আমার? আমরা দুজন মানুষ সংসার করছি, এই অনেক। চলে যাবে এভাবে। শুধু শুধু নিজের উপর আবরণ সৃষ্টি করার প্রয়োজন নেই। বিভা এবার এগিয়ে এলো, মাহাতিরের দিকে তাকিয়ে নম্র কণ্ঠে বলল, আমাকে মিথ্যে বলবেন না মাহাতির, তাহলে আমি একদম মরে যাব, সাথে আপনার প্রতি সম্মানটাও হারিয়ে যাবে। আমি কোনো প্রতারণার সংসার চাই না। আপনি যেভাবে ছিলেন আমি ওতেই খুশি। মাহাতিরের গভীর করুণ দৃষ্টি হয়তো বিভাকে নাড়াতে পারল না। মলিন হাসলো। বিভা বলল, আর তাছাড়া আপনি আমাকে ভালোবাসবেনই বা কেন? কে আমি আপনার? কি হই? বিভা লক্ষ্য করলো না মাহাতিরের কম্পিত ঠোঁট জোড়া। সে নিজের শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমি আপনার কেউ হই না মাহাতির, আমি আপনার কেউ না, তাই ভালোবাসার কোনো কারণও নেই। বিভা চলে গেল নিজের নিষ্ঠুর কথা শেষ করে। মাহাতির আর বিভার দিকে ঘুরেও চাইল না, গম্ভীর মুখে সামনে এগিয়ে গেল। পার হলো কিছু সেকেন্ড, কিছু মিনিট। আকাশের দিকে তাকিয়ে নিজের টলমলো দৃষ্টি তাক করে গানের সুর তুলল মাহাতির। তুমি আমার আধার রাতে 100 তারার মালা। মানুষের জীবন ধীরে ধীরে সহজ হয়, সুন্দর হয়, দুঃখ দূর হয়ে খুশিরা ডানা ছাপটে আসে। অথচ মাহাতিরের মনে হলো তার জীবনে ঘটছে সব উল্টোটা। তার জীবন সহজ ছিল, সুন্দর ছিল, নির্ঝঞ্ঝাট ছিল। এমন জীবনে হয়তো সে বোরিং ফিল করছিল, তাই তো নিজ দায়িত্বে জীবনটাকে এলোমেলো করেছে। ছোট থেকেই তার দুনিয়া বেশ সংকীর্ণ, গুটি কয়েক মানুষকে নিয়ে তার দুনিয়া ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করেই বিভা নামক রমণী কোথা থেকে যেন উড়ে উড়ে চলে এলো। তার সহজ পানসে জীবনকে ডানা ঝাপটে করে দিল আরো সুন্দর, দূর করলো সব একাকিত্ব, চারদিকে মেলে দিল যত্ন, ভালোবাসার ঘ্রাণ। নিজের এলোমেলো অনুভূতিতে মাহাতিরের মনে হলো যদি একটা ভালোবাসার যন্ত্র থাকতো তবে বেশ হতো। তাকে এত দোটানায় ঝামেলায় পড়তে হতো না। সে সেই যন্ত্রকে প্রশ্ন করত, মাহাতির কবে বিভার সাথে এতটা জড়িয়ে গেল? মাহাতিরের মনে কবে বিভাকে ঘিরে এত অনুভূতি তৈরি হলো? ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না।
প্রথমে তার আম্মা বিয়ের কথা বলতো, যা সে এড়িয়ে চলতো, যেন বিয়ে কোনো অপরাধমূলক কাজ। এরপর যখন নিজের দোনমনা মন নিয়ে বিয়ে করে বসলো, তখন আবার ঠিক করলো সংসার করবে না, বিভাকে স্ত্রী হিসেবে মানবেই না। খুঁত হিসেবে বের করলো গায়ের রং, যা মাত্রই ছিল একটা বাহানা। কত খারাপ ব্যবহার, কত অপমান করলো বিভাকে। এরপর ধীরে ধীরে নিল সংসার করার সিদ্ধান্ত। সব শেষে ভালোবেসে ফেললো বিভাকে, ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ল। অনুভূতিরা ঝাপটে ধরল তাকে। এত কিছুর মাঝে যখন বিভার প্রতি অনুভূতি তৈরি হলো, কে জানে। অনুভূতির জন্ম বোধহয় বিভার করা যত্ন থেকে। প্রথম বিভার দেওয়া যত্ন তার বেশ ভালো লাগতো। বিভা তার প্রতি যত্ন করছে তা সে অনুভব করত। নিজের অজান্তেই ভালো লাগা তৈরি হতো। এরপর তার মনে চাপলো কিভাবে বিভাকে খুশি করা যায়, কিভাবে মেয়েটার কষ্ট একটু দূর করা যায়, তার প্রচেষ্টা। তাই তো প্রায় এটা সেটা কিনে নিয়ে যেত বিভার জন্য। উদ্দেশ্য বিভার মুখের একটু হাসি দেখা। তাও হতো না। তাতে অবশ্য মাহাতিরের দোষী থাকতো, কারণ বিভা যখন প্রশ্ন করত কার জন্য, তখন সে বলতে পারতো না, তোমার জন্য। মুখ থেকে স্বভাববশত গম্ভীর গলা বের হতো, অথবা উল্টো পাল্টা কথা বলে বসতো। কেন? কি হতো যদি সে দুটো মাত্র শব্দ উচ্চারণ করত? সে যদি উচ্চারণ করতো তোমার জন্য, তাহলেই তো বিভা হাসতো, সুন্দর করে হাসতো। সে বলেনি কেন? যে অপর মানুষটাকে খুশি করতে সে দুটো শব্দ উচ্চারণ করতে পারেনি, তার থেকে সে এত কিছু আশা কিভাবে করছে? লজ্জা হওয়া উচিত তার। মাহাতের ভীষণ অবহেলার সাথে দৃষ্টি মেঝেতে দিয়ে আছে। মেঝেতে তাকিয়ে ভাবছে নিজের জীবনের কথা। সেই মুহূর্তে আনাস এসে বসলো সামনে, মুখে উৎফুল্লতা। নিশ্চয়ই ছুটি মঞ্জুর করেছে। মাহাতির আনাসের দিকে তাকালে আনাস উৎফুল্লতার সাথে বলল, কিরে, আগে গম্ভীর হয়ে থাকতি, এখন দেবদাসের মতো মুখ করে থাকিস? হ্যাঁ, জীবনে মুখটা স্বাভাবিক করবি না? মাহাতির কিছু বলল না। আনাসের মনে হলো পরিস্থিতি বেশ গম্ভীর, সিরিয়াস। তাই সে কৌতূহলী কণ্ঠে জানার আশায় বলল, সব ঠিক হয়নি দোস্ত। মাহাতির হালকা দুপাশে মাথা নেড়ে জানালো, না, হয়নি। ভাবি কি বেশি রাগ? আমাকে বিশ্বাস করে না ও। বুঝলাম না। ও ধারণা আমি মিথ্যে বলছি। সব কথা বুঝিয়ে বল। ও বলছে ও আমাকে ভালোবাসতো আমার স্বচ্ছতার কারণে। আমি আমার মনের কথা ওকে বলে দিতাম, হোক সেটা খারাপ কথা। এই জন্যই আমার প্রতি ওর সম্মান আসতো। কিন্তু এখন ওর কথা ওর কাছে মিথ্যে বানোয়াট লাগে। তাই আমি এইসব বললে নাকি আমার সম্মানও ওর নজরে কমে যাবে। কি করব আমি বল? নিজের অনুভূতি বলতে গিয়েও আটকে যাচ্ছি। হতাশ গলায় নিজের দ্বিধাযুক্ত কথা শেষ করলো মাহাতির। এখন এই সব কিছু মনে হওয়া অস্বাভাবিক কিছু নয়। এতদিন এত কিছুর পর হঠাৎ করে আনাসের কথা সম্পূর্ণ হতে না দিয়েই মাহাতির গর্জে উঠল, যার অর্থ আনাস ভুল বলছে। তাই তাকে উল্টো প্রশ্ন করে বোঝানো হলো যে সে ভুল। আনাস নিজের ভুল বুঝতে পেরে বলল, সরি, ভুল হয়েছে আমার। হঠাৎ করে না, তবে হঠাৎ করে যে অনুভূতি হয়নি সেটা তুই জানিস, আমিও জানি, কারণ আমি তোর অস্থিরতা দেখেছি। কিন্তু বিভা তো জানে না রে, ওকে জানা। মাহাতিরের জেদ চাপলো, বলল, কেন জানবে না? ও কি অন্ধ? ও জানে, তাও আমাকে কষ্ট দিচ্ছে। ব্যাপারটা এমন নয় মাহাতির। দেখ, বিয়ের পর থেকে তুই বিভার সাথে খারাপ ব্যবহার করেছিস। ধীরে ধীরে ওর ওপর ভালো লাগা কাজ করতে শুরু করলো। মানে এরপর তুই বুঝলি ওকে ছাড়া তোর চলবে না। কিন্তু এত কিছু তো বিভা জানে না, তাই না? তুই জানতে দিসনি। তুই কি মনে করেছিস ওর কষ্ট, অভিমান এত সহজে গলে যাবে? হ্যাঁ, তুই হঠাৎ করে ওকে গিয়ে বলেছিস ওর আগের করা কাজ তুই মিস করছিস। এটা কেউ কি ভাববে বল? ভাবে তুই জাস্ট ওর ওপর নির্ভরশীল হয়ে গেছিস, আর কিচ্ছু না। তোর কি মনে হয় আমি শুধু নিজের প্রয়োজনে এমন করছি? মাহাতিরের কণ্ঠে অসহায়ত্ব, যেন সে এবার নিজেই নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে। না বন্ধু, তুই ভাবির ওপর নির্ভরশীল হয়ে আছিস এটা সত্যি, ওর প্রতি অভ্যস্ত হয়ে গেছিস এটাও সত্যি। সাথে তোর মধ্যে সত্যি বিভার জন্য ভালোবাসা আছে সেটা আমি জানি। ভালোবাসা আছে বলেই বিভার জন্য চিন্তা করতি, যত্ন করতি, নিজের অজান্তেই খুশি করতে চাইতি। এরপর বিভা যখন ওর কাজগুলো বন্ধ করে দিল, তখন তুই কষ্ট পেতে শুরু করলি, একাকিত্ব বোধ করতে লাগলি। তোর এই ভেবেই খারাপ লাগলো যে বিভা তোকে যত্ন করছে না, তোর খেয়াল রাখছে না, তোকে ভালোবাসছে না। কারণ আমরা আমাদের প্রিয় মানুষের অবহেলা মানতে পারি না। কি ঠিক বললাম? মাহাতির বাচ্চাদের মতো উপর নিচ মাথা নাড়ল, বাচ্চাদের মতো স্বীকারোক্তি দিতে চেষ্টা করলো। আমার এই ভেবে ভয় হয়েছে যে বিভা যদি সত্যি সত্যি ওর মন থেকে আমাকে উঠিয়ে দেয়। আনাস মলিন হাসল।
যে বন্ধু আগে প্রয়োজনেও কথা বলতো না, কেবল শুনতো, তার সেই বন্ধুই আজ কতটা উদ্বিগ্ন, কতটা ভয় তার চোখে মুখে। ভালোবাসা কি সুন্দর, কতটা বদলে দেয় একটা মানুষকে, ভেবেই অবাক লাগে। বেল বেজে উঠল, অর্থাৎ কাজের সময় শুরু। আনাস উঠতে উঠতে বলল, চিন্তা বাদ দিয়ে কাজ তাড়াতাড়ি শেষ কর, এরপর দ্রুত বাড়ি চলে যা। ভাবিকে অনুভব করা তোর অবস্থা, এইভাবে দেবদাস হয়ে কিছুই হবে না। মাহাতের স্ক্রিনে তাকালো, তার বাকি কাজ দেখে মাথা ঘুরতে লাগলো। এত কাজ সে করবে কখন ভেবে ইচ্ছে করলো সামনের ল্যাপটপটা ভেঙে গুড়িয়ে দিতে। বাড়িতে ঘুর ঢুকেই দেখতে পেল আব্বা আম্মা একসাথে বসে আছে। দৃশ্যটা কি সুন্দর। আব্বার শরীরটা আগের তুলনায় অনেক ভালো ভেবেই এত এত যন্ত্রণার মাঝেও বুকের কোথাও একটু শান্তি পেল। সিদ্দিক সাহেবও ছেলেকে দেখতে পেয়ে চোখে হাসলেন, বলল, যাও আব্বা, হাত মুখ ধুয়ে আসো, একসাথে পিঠা খাই। আমার আম্মা বানাইছে পিঠা। বিভাকে কি সুন্দর করে আম্মা ডাকছে তার আব্বা। শুনে ভালো লাগলো মাহাতিরের। হ্যাঁ বদক মাথা নাড়তে যাবে তখন হাসিনা বলে উঠল, কিসের পিঠা খাওয়া? দুপুরে খাবার নেয় নাই তোমার পোলা। যাও তুমি হাত মুখ ধুইয়া টেবিলে বসো আব্বা। আর শুনো, ঘরে ঢুইকা বউরে ডাক দিও, বউ দুপুরে খায় নাই, খাবার নাকি ভালো লাগে না, তাই পিঠা বানায়া গোসল দিয়া সেই যে ঘুম দিছে এখনো উঠে নাই। যাও গিয়া দেখো। মায়ের কথায় চিন্তার ভাঁজ পড়ল কপালে। দুপুরে খায়নি কেন বিভা? মুহূর্তেই অন্য চিন্তা মাথায় আসতে ভেতর থেকে খুশিরা হই হুল্লোড়ে মেতে উঠল। বিভা খায়নি কেন? খায়নি সে দুপুরে খাবার নেয়নি বলে? মাহাতির না চাইতেও হেসে ফেলল। নিজের মনের বিরুদ্ধে গিয়ে মুখটা হয়ে উঠল উজ্জ্বল। যেখানে নিজের স্ত্রীর জন্য দুশ্চিন্তা করার কথা, সেখানে সে এই ভেবে খুশি হলো যে তার স্ত্রী এখনো তাকে ভালোবাসে, তার জন্য চিন্তা করে। মাহাতির নিজের উপচে পড়া খুশি থামাতে পারল না, আবার প্রকাশ করাও সম্ভব নয়। তাই সে যত দ্রুত সম্ভব ঘরে চলে গেল। হাত মুখ দিয়ে খাবার খেতে বসতে হবে। সে আর বিভা একসাথে খাবে ভেবে মাহাতিরের হাত পা দ্রুত চলতে লাগলো। চোখ খুলে মুখের ওপর মাহাতিরের মুখ দেখে স্তব্ধ হয়ে গেল বিভা। ঘুম থেকে উঠেই সে এমন কিছু আশা করেনি। মস্তিষ্ক সচল হতে সময় নিল। মাহাতিরের মুখ চিন্তিত। বিভাকে সুস্থ লাগছে না, কেমন মলিন চোখ মুখ। সত্যি সত্যি অসুস্থ নাকি না খাওয়ার কারণে এমন লাগছে? শান্ত কণ্ঠে শুধালো, ঠিক আছে? বিভা কিছুই বলল না। বিভার ঘাড়ে ব্যথা করছে, শরীর অবশ লাগছে। হাত উঠিয়ে ঘাড়ে রাখতে মাহাতির হয়তো বুঝলো। কপালে ভাঁজ ফেলেই নিজের হাত বিভার ঘাড়ে দিয়ে মালিশ করতে লাগলো। অবাকের সর্বোচ্চ উচ্চতায় থাকা বিভা নির্নিমেষ চেয়ে রইল তার সামনে থাকা কয়েক ইঞ্চি দূরত্বের পুরুষের দিকে। নিজের কাজ শেষেই বলল, দুপুরে খাওনি কেন? চলো খেয়ে নিবে। খাবার টেবিলে খাবে নাকি এখানে আনবো? খাবো না আমি। বেশি কথা বললে ঘাড় ভেঙে দেব। গম্ভীর কণ্ঠে বলে উঠল মাহাতির। বিভা বুড়ো কুচকে তাকালো। অনেকদিন পর ধমক খেলে সে। মাহাতির প্রশ্ন করল, খাওনি কেন তুমি? বিভা ঠোঁট চেপে ধরল। সে খায়নি দুটো কারণে। প্রধান কারণ হলো মাহাতির খাবার নেয়নি কেন, তাই সেও খায়নি, খেতে ইচ্ছা করেনি। দ্বিতীয় কারণ হলো যখনই ভেবেছিল খাবে তখনই খাবারের গন্ধে অসহ্য বোধ হচ্ছিল, তাই ঘরে এসে ঘুম দিয়েছে। তবে এর কিছুই বিভা বলল না, বলল, এমনি। এরপর থেকে এমন অনিয়ম করো না। কেন? করলে কি করবেন? করবে কেন তুমি? পুরনো চিন্তা মাথায় চেপে বসলো বিভার। বলল, এত কিছু করার কি দরকার বলুন তো? আমি তো আপনার সাথে আছি, আপনার ঘরে আছি, কাছে আছি, তবু হঠাৎ এইসব কেন শুরু করেছেন আপনি? মানে এই যে নিজের বিরুদ্ধে গিয়ে আমাকে মানার চেষ্টা করার দরকার নেই আপনার। ভালোবাসার অভিনয়েরও দরকার নেই, শুধু শুধু চিন্তিত দেখানোরও প্রয়োজন নেই। আগে যেমন ছিলেন তেমনই থাকুন। বিভা খাট থেকে নেমে পড়ল। মাহাতির তখনও বসা। সে আটকে ধরল বিভার হাত। বিভা ঘুরলে দেখলো মাহাতির তাকিয়ে আছে তার দিকে, মলিন শান্ত মুখে। চোখের দৃষ্টিতে সামনের মানুষের কাছে নিজেকে বুঝাতে না পারার অসহায়ত্ব। মাহাতির বলল, আমি ভেবেছিলাম তুমি আমাকে বুঝবে বিভা। আমার চলাফেরায়, কাজকর্মে, চোখের ভাষায় তুমি আমাকে বুঝতে পারবে, কিন্তু তুমি আমাকে বুঝলে না। বুঝলে না নাকি বুঝেও না বোঝার চেষ্টা করছো আমি জানি না। বিভা অবহেলার দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহাতির উঠে গেল। নিজের দুবাহুতে বিভাকে আড়াল করে ফেলল। এক হাতে বিভার মাথা বুকে মিশিয়ে দিয়ে সে নিজের মাথা নামিয়ে আনলো বিভার কাঁধে। নিজেকে বোঝানোর চেষ্টায়, নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টায় কাতর কণ্ঠে বলল, তোমাকে আমার কষ্ট দেওয়া উচিত হয়নি, তোমার সাথে খারাপ ব্যবহার করা উচিত হয়নি, তোমার অনুভূতিকে অবমূল্যায়ন করা উচিত হয়নি। বিয়ের পর থেকে যা যা করেছি তার কিছুই করা উচিত হয়নি। আই এম সরি ফর এভরিথিং।
আমাকে ক্ষমা করো তুমি। তবে এত এত অনুচিতের মাঝে তোমাকে ভালোবাসাটা উচিত হয়েছে। আমাকে ক্ষমা করো বিভা, আমাকে বিশ্বাস করো। কাঁধে মাহাতিরের ঠোঁটের ছোঁয়ায় শক্ত হয়ে গেল বিভা। চুপচাপ শুনল মাহাতিরের কথা। চোখের কোলে জমতে থাকলো বিন্দু বিন্দু অশ্রু। বুকের ভেতরে থাকা অবিশ্বাসের ডানা গজালো, তবে উড়ে গেল না। সাথে শক্ত পাথরের মতো অভিমানগুলোর মাঝে মাহাতিরের কথাগুলো ভীষণ ভারী হয়ে পড়ল। অভিমানগুলো ফেটে গেল, তবে ফাটলেই তো শুধু হবে না, অভিমান গলে তরল হতে হবে। এরপর সে অভিমানগুলো ভালোবাসার সাথে দ্রবীভূত হয়ে নিঃশ্বাস হতে হবে। এত কিছু কি সত্যিই হবে? বিভা মাহাতিরের পিঠে এক হাত রাখলো, নিষ্প্রাণ কণ্ঠে বলল, খাবেন চলুন, সে সকালে খেয়েছেন, শরীর খারাপ করবে। মাহাতির ঘরে বসে নিজের কাজ শেষ করছে। অফিসে এখন তেমন কাজ করা হয় না বললেই চলে। সারাক্ষণ নানান চিন্তায় বিভোর থাকে সে। তার চিন্তায় যে 99% বিভাকে নিয়ে তার বলার প্রয়োজন রাখে না। এখন তার বেশি বেশি কাজ করতে হবে। প্রমোশনটা হয়ে গেলে বেতন বাড়বে, তখন জীবনটাকে আরো গুছিয়ে নেওয়া যাবে, আর একটু সচ্ছলতা বাড়বে। মাহাতির নিজের কাজ মনোযোগ দিয়ে করতে লাগলো। কাজ প্রায় শেষের দিকে, আর একটু আছে। মিনিট 20 পর নিজের কাজের সমাপ্তি ঘটালো মাহাতির। উঠে পড়লো জায়গা ছেড়ে। হাত পা দিয়ে কিছু শারীরিক ব্যায়াম করে শরীরের একঘেয়েমি ছুটালো। এখন উদ্দেশ্য হামিমের ঘরে যাওয়া। আজ একবারও দেখা হয়নি, খবর নেওয়া দরকার। নিজের ফোন ওঠানোর ক্ষেত্রে হাত বাড়াতেই চোখে পড়ল দূরে ওয়ার্ড্রপের ওপর কিছু উল্টো করে রাখা। পেছন দিক থেকে ছবি মনে হচ্ছে। অজ্ঞাত কারণবশত মাহাতির ভীষণ কৌতূহল বোধ করলো। ফোন উঠিয়ে এগিয়ে গেল। হাত দিয়ে ছবিটা উল্টো করতেই চোখে পড়ল একটা শান্ত হাসি মাখা মুখ। লাল জমিনের সাধারণ শাড়ি, সরু গোল্ডেন রঙের পাড়, চোখে মুখে প্রসাধনের ছোঁয়া নেই, মুখে নির্মল স্বচ্ছ হাসি। মাহাতির ছবিটার মুখটার প্রতি ভীষণ মায়া অনুভব করলো। বুঝাই যাচ্ছে যুবতীকালের কিংবা বিয়ের পরপরই তোলা ছবি। মাহাতির নিজ মনে বলল, আপনি অনেক কষ্ট করে গিয়েছেন জীবনে, তবে চিন্তা করবেন না, আমি এতটা খারাপ নই। আপনার মেয়েকে এতটা কষ্ট আমি দেব না। তাকে আগে ভালো না রাখতে পারলেও এখন ভালো রাখবো, ওকে স্বামী হয়ে আগলে রাখবো, বাকি দুজনকে ভাই হয়ে। বিশ্বাস করেছেন নাকি আপনার মেয়ের মতো আপনিও আমাকে বিশ্বাস করেন না? মাহাতির ভীষণ যত্ন করে ছবিটা রেখে ঘুরলো। ঘুরে মনে হলো তার সব কথা শেষ হয়নি। ফিরে তাকালো, আবারও ছবিটা উঠিয়ে বলল, আপনার বদমেকে বলবেন ভালো হতে, নয়তো ওর ঘাড় ভেঙে ফেলবো আমি। জীবন মাত্র 3 বর্ণের একটি শব্দ। বর্ণসংখ্যার দিক থেকে এর ভার যেমন হালকা, উপলব্ধির দিক থেকে এর ভার তেমন বিরাট ভারী। আমরা মানুষেরা জানি না, বুঝি না আগামী দিন কি অপেক্ষা করছে আমাদের জন্য, অথচ কত আগ্রহী হয়ে বসে থাকি পরবর্তী দিনের জন্য। কখনো কখনো সেই দিন আমাদের আকাঙ্ক্ষা পূরণ করে খুশি করে, বাঁচার নতুন প্রেরণা যোগায়। কখনো বা সেই দিন আমাদের মধ্য থেকে বাঁচার ইচ্ছেটাকে নিঃশেষ করে দেয়। কখনো কখনো বা নিজের শক্তি প্রতীয়মান করতে ভীষণ রকমের চমক দিয়ে দেয় মানুষ নামক প্রাণীকে। এই যেমন বিভার ক্ষেত্রে হলো, সে বর্তমানে ধ্যান জ্ঞান ভুলে শান্ত হয়ে বসে আছে। তার খেয়াল কোন দিকে বোঝা যাচ্ছে না, এক ধ্যানে তাকিয়ে আছে সামনের দিকে। বিভার মনে হচ্ছে সে কোনো স্বপ্নে বাস করছে। কিছুক্ষণ পর ঘুম ভেঙে যাবে। এরপর উঠে হাত মুখ ধুয়ে রান্নাঘরে যাবে। আম্মা যদি রুটি বানিয়ে রাখে তাহলে তো ভালোই হবে, কাজ কমে যাবে। সে তখন এসে মাহাতিরকে ডাকবে অফিসের জন্য। অথচ বিভার ধারণা ভুল হলো, এটা কোনো স্বপ্ন নয়, স্বপ্ন হতে পারে না। বর্তমানে তার গা চুটচুট করছে, শরীর চুলকাচ্ছে ধুলোর কারণে। স্বপ্নে বুঝি এইসব হয়? বিভা জোরে নিঃশ্বাস ছাড়ল। এই তো আওয়াজ হলো, স্বপ্নে শ্বাস নেওয়ার আওয়াজ হয়? এত এত যুক্তির পরেও বিভার মন মানল না। উঠে গেল বিছানা হতে। বাইরে গিয়ে দেখলো আব্বা আম্মা বসে। হ্যাঁ, সব ঠিকই আছে, সবাই সবার জায়গায় ব্যস্ত। সেও তো কিছুক্ষণ আগে ভার্সিটি থেকে এলো। আসার পথে হাসপাতালে গেল রিপোর্ট আনতে। আর তারপর জানতে পারলো সে 4 মাসের সন্তান সম্ভাবা। এইসব স্বপ্ন কিভাবে হবে? বিভার কানে বসলো ডাক্তারের আশ্চর্যময় কণ্ঠে, আপনার প্রেগন্যান্সির 4 মাস চলছে, অথচ আপনি জানেনই না? কোনো সিমটম নজরে পড়েনি? কেমন অদ্ভুত কথা বলছেন আপনি। বিভা বিছানার দিকে চাইল। সে বাস্তবেই আছে, একদম বাস্তব। এগিয়ে গিয়ে রিপোর্ট উঠিয়ে ব্যাগে রাখলো। শান্ত হয়ে বিছানায় বসে পড়ল। কিছু ভালো লাগছে না, বিশ্বাস হচ্ছে না যে সে প্রেগনেন্ট। আচ্ছা, সে কি খুশি নয়? বিভা প্রশ্নটা করে মন থেকে না উত্তরও দিতে পারল না। আবার ভীষণ উচ্ছ্বাস নিয়ে হ্যাঁও বের হলো না। চিন্তা হচ্ছে। ধীর পায়ে গিয়ে গোসল সারল। এরপর বিছানায় গায়ে লিয়ে দিল বিভা। অমনি ফোন বেজে উঠল। বিভা উঠিয়ে দেখলো মাহাতির। মন সায় দিল না কল ওঠানোর জন্য। শরীর ভেঙে ঘুম আসছে। চোখ বন্ধ করলো বিভা।
মাঝে পেরিয়েছে বেশ কিছুদিন। মাহাতিরের নতুন কিছু পাগলামের মধ্যে 3 বেলা ফোন দেওয়া যোগ হয়েছে নতুন করে। এমন নাই বিভা দেয় না কিংবা দিলে রিসিভ করে না। বিভা প্রয়োজন মতো কল করে আগের মতোই। তবুও বিভার রাখার কিছুক্ষণের মধ্যেই আবার মাহাতির কল করে। ফোন ধরে যদি জিজ্ঞেস করা হয় কেন করেছে, মাত্র তো কথাই হলোই, তখন সে গম্ভীর মুখে উত্তর দেয়, ওই কল তুমি করেছো আমার খোঁজ নিতে, তাই কল আমি করলাম তোমার খোঁজ নিতে। বিভার চোখের কোণে বেয়ে নেমে পড়ল চিকন জলধারা। ডান হাত আপনা আপনি চলে গেল নিজের পেটে। ঘুম থেকে উঠে নিজের শাশুড়িকে সুসংবাদটা বিভা দিল কোনো আয়োজন ছাড়াই। নিজের ঘরে এনে স্বাভাবিক স্বরে বলল, আপনি দাদি হতে চলেছেন আম্মা। বলতে গিয়ে কণ্ঠটা হালকা কেঁপে উঠল। হাসিনা বিভার দিকে তাকিয়ে রইল কোনো রকম প্রতিক্রিয়া ছাড়াই। সে একবার বিভার মুখ, একবার বিভার পেটের দিকে তাকিয়ে কথাটাকে হজম করে নিল। হজম ক্রিয়া সম্পন্ন হতেই সে হাসল, মন থেকে আসা হাসি যাকে বলে। বিভার কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে রাখলো কিছু মুহূর্ত। আবেগ আপ্লুত কণ্ঠে বলল, আমার সোনা মা, আল্লাহর রহমতে তোমার কোল ভরব। স্বামী সন্তান নিয়ে সুখে থাকো মা। আল্লাহর দুনিয়ার সব খুশি তোমার নামে করুক। তোমার মা বাইচা থাকলে খুশি হইতো খুব, দেখতা উল্লাসকারে বলে। কিন্তু ভাগ্যে ছিল না, আমার হাতে তো কিছু নাই। আমি যাই, তোমার আব্বারে বইলা আসি। হাসিনা তার খুশি আফসোস মিলানো অনুভূতি শেষ করে রুম ত্যাগ করল। বিভার ভাবনায় ঢুকিয়ে দিয়ে গেল তাহিরার কথা। বিভা মনে মনে ভাবল তার মা তাদের ভাই বোনকে কত ভালোবাসত, কত আদর করত, তাদের নিয়ে কত পাগলামিটা নাই করত। আচ্ছা, সেও কি করবে এমন পাগলামি তার সন্তানকে নিয়ে, তার জীবন্ত পুতুলকে নিয়ে? অনেকক্ষণ বাদেই বিভার মুখে হাসি ফুটল, প্রাণবন্ত হাসি। বিভা নিজের পেটের দিকে চেয়ে রইল ঠোঁট প্রসারিত করে। তার কাছে হঠাৎ করে মনে হলো জীবন এত সুন্দর কেন। দরজা খুলতে একজোড়া হাত এগিয়ে এলো মাহাতিরের দিকে। তার দুগাল আঁকড়ে ধরে কেউ কপালে চুমু খেলো। ঘটনা এত তাড়াতাড়ি ঘটলো যে মাহাতির বিমূঢ় হয়ে পড়ল। সামনে তাকিয়ে বুঝলো তার আম্মাই তাকে বিদ্যুৎ বেগে চুমু খেয়েছে কপালে। এবার তার বিষণ্ণ মুখ জোড়ায় ছড়িয়ে পড়ল অবাকের রেশ। তবে তাকে অবাক হওয়ারও সুযোগ দেওয়া হলো না। তার আগেই তার কানে এলো ধৈর্যহীন কিছু বাক্য। মাহাতির, আমার আব্বা, নিজে বাপ হইতাছ, এইবার একটু নিজে বেকা থেকে সোজা হও, মানুষের মতন মানুষ হও। তুমি বাপ হইতাছ আব্বা, আর আমি দাদি। হাসিনার মুখে আনন্দের হাসি। মাহাতির একটু সময় নিল। সে হাসিটা তো বুঝলো, তবে কথাগুলো বুঝেনি। নিজে বাপ হইতাছ মানে? মন বলছে সে যা শুনেছে তা ঠিক, তবে মস্তিষ্ক মানল না, কারণ এত তার কল্পনার বাইরের কথা বলছে তার আম্মা, যেই ব্যাপারে সে ভাবেইনি। ততক্ষণে সে জুতা মোজা ছেড়ে ঘরে ঢুকে পড়েছে। ঘরে ঢুকেই দেখলো কাঠের সোফায় বসা সিদ্দিক সাহেবের মুখে বাচ্চাদের মতো উপচে পড়া হাসি। সিদ্দিক সাহেব ভীষণ উৎসাহ নিয়ে বললেন, সুখবরটা শুই না এত খুশি হইলাম যে সামনের দোকানে যে মিষ্টি পাইছি তাই নিয়ে আসছি, খাইয়া দেখো তো বাপ ভালো কিনা। মাহাতির তখনও প্রতিক্রিয়াহীন, বুঝেও কিছু বুঝছে না সে। সিদ্দিক সাহেব বলল, বাপ হইবা শুই নাও মুখ বেজার করে রাখবা নাকি? হাসো একটু, আমার বাপের হাসি আমিও একটু দেখি। এইবার মাহাতিরের মাথা জুড়ে কেবল একটা কথাই ঘুরতে লাগলো, তা হলো বিভা প্রেগনেন্ট। আসলেই কি তাই? ইস, কথাটা কি ভারী। কথাটা এত ভারী কেন? মাহাতিরের মনে হলো এই কথাটার ভার সে সহ্য করতে পারছে না। সোফায় বসে পড়ল সে। অফিস থেকে ফিরেই এইসব কেমন যেন কারেন্টের শক লাগার মতো লাগলো। মাহাতির ঢোক গিলল, গলাটা শুকিয়ে আসছে ভীষণ। বিভা সত্যিই প্রেগনেন্ট? বিভার পেটে সত্যিই তার একটা অংশ বেড়ে উঠছে? তার অংশ? মাহাতির বুকে এক চিকন ব্যথা অনুভব করলো, সাথে মনে হলো কেউ বুকে ভীষণ জোরে চাপ দিয়েছে। প্রতিবারের মতো সেই অস্থির মুহূর্তেও বিভা এসে স্থির করলো তাকে। শরবতের গ্লাস সামনের টি টেবিলে রাখলো। তাদের কেউ তখনও চোখ তুলে অপর মানুষটিকে দেখেনি। বিভা গ্লাস রেখে সোজা হাতে মাহাতির বসে থাকা অবস্থায় চোখ তুলে চাইল। মিলে গেল দুজোড়া দৃষ্টি। বিভা দেখলো সাদা রঙের শার্ট পরিহিত পুরুষের মুখে বিন্দু বিন্দু ঘাম। ঘামগুলো কি সুন্দর মানাচ্ছে তাকে। কপালের বিন্দুগুলো যেন সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। শ্যাম মুখশ্রীতে থাকা আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে শান্ত গভীর দিঘির মতো দুটো চোখ। বিভা সেই চোখ পড়ার চেষ্টা করলো না, সাহসে কুলালো না ওর, দৃষ্টি ফিরিয়ে নিল। অথচ তবুও দুজনের শান্ত চোখ জোড়ার বিনিময় হয়ে গেল শত শত অনুভূতি। বারান্দায় থম ধরে বসে আছে মাহাতির। ঘরে যাওয়ার সাহস হয়নি।
বিভার মুখোমুখি হওয়ার সাহস হচ্ছে না। সব মিলিয়ে কেমন যেন মিশ্র অনুভূতি হচ্ছে। সবচেয়ে বেশি দুঃখ লাগছে বিভার মুখে হাসি না দেখে। সে কি বিভার কাছে অপরাধী নয়? বিভা যদি বলে, হ্যাঁ আপনি অপরাধী, আপনি নিজের প্রয়োজনে আমাকে কাছে টেনেছেন, ভালোবেসে নয়। এই সন্তানও আপনার ভালোবাসার নয়, তখন কি হবে? চোখ বন্ধ করে ফেলল সে। নিজের উপর ভীষণ ঘৃণা হলো। একদম দুনিয়া যেন ভেঙে মাথার উপর পড়ে গেল। এত সুন্দর একটা সংবাদ, অথচ সে খুশি না হয়ে নিজেদের সম্পর্কের জটিলতা নিয়ে ভাবছে। নিজের করা প্রতিটা ভুল অন্যায় যেন শরীরে বেঁধে পড়ছে। এমন হওয়ার কথা ছিল বুঝি? সে বাবা হচ্ছে। ভাবতেই বুকের ভেতর তোলপাড় শুরু হলো। অস্থির অস্থির লাগলো। ঢোক গিলে নিজেকে শান্ত করার প্রচেষ্টা করেও বিশেষ লাভ হলো না। মাথা নিচু করে হাত দুই হাঁটুতে রাখলো। মাহাতির অবাক হয়ে লক্ষ্য করলো তার চোখের কোল বেয়ে নেমে গেল এক ফোঁটা সুখাশ্রু। সময় পার হলো অনেকক্ষণ। নিজেকে স্বাভাবিক করে কল হিস্ট্রিতে গিয়ে শ্রুতি নামক নাম্বারে ডায়াল করলো সে। হয়তো ওদের জানানো হয়নি, তাই মাহাতির ঠিক করলো সেই জানাবে। তার বাচ্চা, তার অধিকার ভাবতেই কোথাও একটা ভালো লাগা কাজ করলো। কিছুক্ষণ পর কল রিসিভ হতে মাহাতির অস্থির কণ্ঠে বলল, তুমি খালামণি হতে চলেছ শ্রুতি। ভাবলাম আমি সুন্দর সংবাদ পাওয়ার অধিকার সবার আগে তোমার, তাই জানালাম। পার্থিবকে জানিয়ে দিও। মাহাতির ঘরে ঢুকে দেখলো বিভা শুয়ে আছে চুপচাপ শান্তভাবে, যেন কিছুই হয়নি। আর 5টা দিনের মতো সব স্বাভাবিক। মাহাতির হামিমের ঘরে চলে গেল। হামিম ঘুমিয়ে আছে। আশাহত হলো মাহাতির। হামিমের সাথেও কথা বলতে পারবে না, বলবে কার সাথে? মাহাতির ক্লান্ত হয়ে খাটের পাশে বসতেই হামিম তার বড় বড় চোখ খুলে ফেলল। উৎফুল্ল হয়ে বলল, হ্যালো। মাহাতির হামিমের মুখভঙ্গি দেখে হেসে ফেলল। ঘুমোনি তুমি? নো, ঘুমাইনি। চেষ্টা করছিলাম, আসিনি, তাই চোখ বন্ধ করে ছিলাম। ওকে বোকা বানিয়েছি। বলে ইঁদুরের মতো দাঁত বের করে হাসতে লাগলো। মাহাতির স্বাভাবিক কণ্ঠে বলল, আমি বাবা হচ্ছি হামিম, আর তুমি মামা। আমি তো অনেক খুশি, কিন্তু তোমার ফিলিংস কেমন? মামা কেমন করে হয় বলো বলো। কণ্ঠে দুষ্টমি। মাহাতির হাসলো। বুঝলো হামিম এখন দুষ্টমির মুডে আছে, বলল, তোমার আপুর পেট থেকে ছোট্ট একটা বাচ্চা বের হবে। সেই বাচ্চাটা তোমাকে মামা বলে ডাকবে, বুঝেছো? হামিমকে তেমন উৎফুল্ল দেখা গেল না। সে বিজ্ঞ কৌতূহলী কণ্ঠে বলল, জেরিতে যেমন ছোট ছোট মুরগির বাচ্চা নিতে বড় মুরগির পিছনে ঘুরে, তেমন তেমন করে কি আপুর বাচ্চাও আপুর পিছনে ঘুরে? হামিমের এমন কথায় মাহাতির হালকা ভড়কে গেল। কিসের মধ্যে কি আনলো ছেলেটা? তবুও বলল, হ্যাঁ, যখন হাঁটা শিখবে তখন ঘুরবে। হামিমকে এবার একটু খুশি হতে দেখা গেল। অবাকের সাথে খুশি মিশিয়ে গেল। আপুর পেট থেকে, তার মানে মুরগির বাচ্চা। ওয়াও! হামিমের দৃষ্টিভঙ্গি থেকে না হেসে পারল না মাহাতির। সাথে নিজের ভাবকে বজায় রাখতে গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, মুরগির বাচ্চা বের হবে। আর সেই মুরগির বাচ্চাটা আমার। আমি দিয়েছি তোমার আপুর পেটে, তাই সব ক্রেডিট আমার। হামিমের খুশি এবার আকাশ ছুলো বলল, আমার পেটেও একটা মুরগির বাচ্চা এনে দাও প্লিজ, প্লিজ, প্লিজ। হামিমের এমন কথায় হতবিহ্বল হয়ে পড়ল মাহাতির। বলে কি এই ছেলে? মাহাতিরের মনে হলো তার এইখানে আসা ভুল হয়েছে। এর থেকে সে যদি ঘরে বসে বিভার রাগ ছাড়া শুনতো তাও ভালো ছিল। ভাগ্য ভালো ঘরে কেউ নেই, নয়তো বাণিজ্য তার কিছু অবশিষ্ট থাকতো না। মাহাতির সিদ্ধান্ত নিলে উঠে পড়বে, তা হতে পারল না। তার আগেই হামিমের অনুরোধ কানে এলো, মুরগি না, হাতির বাচ্চা দাও আমার পেটে। ছোট্ট হাতির বাচ্চা, এইটুকু অনেকগুলো দিবে কিন্তু। হাতের 2 আঙুল দিয়ে দেখালো হামিম। মাহাতির মাথা চুলকাতে লাগলো। নিজে থেকে এত বাড়াবাড়ি করে বলতে কে বলেছিল? এখন একে বুঝাবে কিভাবে? গলা খাকারি দিয়ে বলল, তোমাকে না ওই দিন হাতি এনে দিলাম। ওইটা কথা বলে না, নড়াচড়া করে না। নড়াচড়া করা হাতি লাগবে, এটা আমার পিছন পিছন ঘুরবে। মাহাতির করুণ দৃষ্টি মেলে চেয়ে রইল তার শালার দিকে। তার আশেপাশে সবাই তার উপর এমন নির্যাতন করে কেন? পার্থিব ঠোঁটে হালকা হাসি নিয়ে তাকিয়ে আছে শ্রুতির দিকে। সেই সন্ধ্যা থেকেই হাসছে মেয়েটা, এখনো কি সুন্দর হাসছে। ঠোঁটে হাসি রেখেই তাকিয়ে আছে নীলাম্বরের দিকে। শ্রুতি নিজের উপচে পড়া খুশি কণ্ঠে মেখে প্রশ্ন ছড়ল, আপনার কেমন লাগছে খবরটা শুনে?
পার্থিব ঠোঁটে হাসি রেখে কপাল চুলকালো। মুখভঙ্গির অর্থ আর কতবার এক প্রশ্ন জিজ্ঞেস করবে এই মেয়ে? আর কতবার বললে আপনি বিশ্বাস করবেন যে আমি খুশি? পার্থিবের ঠোঁটে প্রসার হাসি। শ্রুতির চোখ মুখ কুচকে ফেললো, বলল, এর মানে আপনি খুশি না? খুশি থাকলে আমি 100 বার প্রশ্ন করলেও আপনি কিছু বলতেন না। পার্থিব দমে গেল, কিছু বলল না। বলে মানেই 10 নম্বর বিপদ সংকেত। এরা বউ মানুষ, এদের কোনো ভুল হয় না, ভুল হতেই পারে না। পার্থিব আর নিজের বউকে রাগালো না, এগিয়ে গেল, শ্রুতিকে জড়িয়ে ধরল, নিজের থুতনি শ্রুতির কপালে ঠেকিয়ে বলল, কে বললো আমি খুশি না? আপার বাচ্চা হবে আর আমি খুশি হব না? আমি খুশি শ্রুতি, ভীষণ খুশি। হিমেল ভাই বাবুকে পেয়ে যেমন আপনি আমি খুশি, একই রকম বিভা আপার বাবু সংবাদ শুনে আমি একইভাবে খুশি। ঠিক করেছি, আপার বাচ্চাকে ছোট আব্বু বলা শেখাবো, কেমন হবে? পার্থিবের কথায় যেন শ্রুতির খুশি বাড়ল বহুগুণ। নিজেকে নিয়ন্ত্রণে না আনতে পেরে সামান্য জোরে বলে উঠল, দারুণ হবে, আমাকে ছোট আম্মু বলবে। শ্রুতির হাস্যোজ্জ্বল মুখের দিকে চেয়ে পার্থিব বলল, মাহাথির ভাইয়ের বাচ্চার সাথে আমার বাচ্চার বিয়ে দিব, এটা কেমন হবে? পার্থিবের ধারণা ছিল শ্রুতি হালকা হলেও লজ্জা পাবে, তবে শ্রুতি লজ্জা শব্দের ধারকাছ দিয়েও গেল না, দ্বিগুণ উৎসাহ নিয়ে বলে উঠল, এটা দারুণের উপর দারুণ হবে। তবে আপার কি বাচ্চা হবে সেটা তো আমি জানি না। আপার মেয়ে হবে, দেখেন। আচ্ছা, যেটাই হোক, আপার বাবু হওয়ার পরে আমরা বাবু নিব। আর আপার বাবু যদি মেয়ে হয় আমাদেরটা ছেলে হবে, আর তাদেরটা যদি ছেলে হয় আমাদেরটা মেয়ে হবে। ওকে? শ্রুতি এমনভাবে কথা বলল যেন ওরা যা বলছে ঠিক তেমনভাবেই সব হবে। এমন কথায় পার্থিবের ভীষণ মায়া হলো এই মেয়েটার প্রতি। কি সরল কণ্ঠে কথা বলছে, যত দেখে ততই আটকে যায়। পার্থিব শ্রুতি 2 হাতে রাজলায় চুমু খেয়ে বলল, ওকে। পার্থিব শ্রুতির রাজলায় মুখ ডুবিয়ে আছে। শ্রুতি মুখ এগিয়ে নিয়ে পার্থিবের কপালে চুমু খেলো, ভীষণ যত্ন নিয়ে। মহান আল্লাহ তাআলা পৃথিবীকে কি সুন্দর করেই না সৃষ্টি করেছে। এই যে কি সুন্দর সৃষ্টিকর্তার নিয়মে পৃথিবীর পরিবর্তন ঘটছে। সকালবেলা যে আসমান জুড়ে লালাপ তীক্ষ্ণ রশ্মি বিরাজ করে, রাতের আধারেই সেই আসমান জুড়ে থাকে লক্ষ কোটি নক্ষত্র। দেখা যায় উজ্জ্বল একটি উপগ্রহকে, যার পরিচিতি চাঁদ, চন্দ্র, বিধু, নিশাপতি, নিশাকর, রজনীকান্ত, ইন্দু, সুধাংশ সহ আরও কত নামে যে আছে কে জানে। নিশাকরের হলদেটে আলো বারান্দার দরজা গলিয়ে রুমে প্রবেশ করছে। সেদিকেই এক মনে তাকিয়ে আছে মাহাতির। ঘুম আসছে না। তখন অনেক কষ্টে হামিমকে থামিয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছে। মাহাতিরের মনে হলো এখন তাকে যদি কেউ যত্ন নিয়ে ঘুম পাড়াতো তাহলে বোধহয় ঘুম চোখে ধরা দিত। কথাটা ভুল হলো, যে কেউ নেই, কেবল বিভা। বিভা তার মাথায় হাত বুলিয়ে দিলেই তার ঘুম হবে, কিন্তু বিভা কি তা করবে? মাহাতির পাশ ফিরল। বিভা অধিক হয়ে ঘুমিয়ে আছে। মাহাতির বিভার হাত টেনে ধীরে ধীরে সোজা করলো, দৃষ্টি নিল পেটের দিকে। স্বাভাবিকের তুলনায় হালকা ফুলে আছে পেট। মাহাতিরের কাছে বিভার ফোলা পেটটাও ভীষণ ভালো লাগলো। তবে সে আগে কেন লক্ষ্য করলো না? তাহলে তার বাচ্চার খবর সে আগে জানতে পারত। অন্যের মুখ থেকে জানতে হতো না। অন্যদের ওপর ভীষণ হিংসা হচ্ছে। তার বাচ্চার খবর কিনা সে শোনে অন্যদের মুখ থেকে। বুড়ো কুচকে বিভার দিকে তাকালো। সব দোষের, অসভ্য মেয়ে একটা। বিভার দিকে তাকিয়ে নিজের মন পরিবর্তন করলো মাহাতির। না, বিভা অসভ্য নয়, ওর সন্তানের মা। এবার মাহাতির বিভাকে আবারও বকার চেষ্টা করলো। মনে মনে ক্রুব্ধ হয়ে বলল, মাহাতিরের সন্তানের মা একটা। মাহাতির আনমনে মলিন হেসে দিল। কি যে বলছে সেই সব, পাগল টাগল হয়ে গেল নাকি? মাহাতির এগিয়ে গিয়ে বিভার পেটে মাথা রাখলো। একবার তাকিয়ে দেখে নিল বিভার মুখ। ঘুমোচ্ছে? ঘুমুক বা জেগে উঠুক, তার কি? সে তো এখানেই শোবে। মাহাতির বিভার পেটে চুমু খেলো। মিনমিন কণ্ঠে বলল, তুমি অন্তত বাবার উপর রাগ করো না। বিভা হাত মাহাতিরের চুলে রাখতে গিয়েও থেমে গেল। এমনিতেই ঘুম পাতলা তার উপর তখন মাহাতির যেভাবে টেনেছে যে কারো ঘুম ভেঙে যাবে। বিভা চোখ বন্ধ করে রাখতে গিয়েও পারল না। পিট করে চেয়ে রইল সিলিং ফ্যানের দিকে। ঘুমের ভান ধরা এত কঠিন? বাবা গো! বিভা লক্ষ্য করল না, তার অবচেতনেই তার মুখে হাসি ফুটেছে। মাহাতির তার জীবনে খুব বেশি লজ্জাজনক পরিস্থিতিতে পড়েনি, তবে আজ তার লজ্জা লাগছে, ভীষণ রকমের লজ্জা। অস্বস্তিতে উসখুস করছে সে। চাপা স্বভাবের হওয়ায় আগে এইভাবে কোথাও আসা হয়নি, তাই স্বস্তি পাচ্ছে না। মনে হলো সে এখানে আগ বাড়িয়ে না এলেও পারত। আবার মনে হলো না, এসেছে ভালো করেছে। তার সন্তান হবে, এটা তো খুশির খবর। খুশির খবরের লজ্জা কিসের?
সে তো এসেছে নিজের উৎফুল্লতা খুশিকে ভাগ করতে। আত্মীয় বাড়ি বলতে তো এইটাই। তবে বিভাকে বলেনি যে সে এসেছে। জানলে নিশ্চয়ই খুশি হবে মেয়েটা। পার্থিব, শ্রুতি ও মাহাতিরকে সকাল সকাল আশা করেনি। বাড়ির ড্রয়িং রুমে বসে আছে সবাই। সামনে টেবিলে 7-8 কেজি মিষ্টি। তানহা, রোমা, আসাদ, নিয়াজ, হিমেল, হিয়া সবাই ভীষণ খুশি হয়েছে মাহাতিরের এমন আন্তরিকতায়। অভিনন্দন জানিয়েছে মাহাতিরকে। মাহাতির এসেছে অনেকক্ষণ হয়, এখন যাওয়ার সময়। সে উঠে দাঁড়ালো, বিনয়ী হয়ে বলল, এখন যেতে হবে আমার। সকাল সকাল সর্বপ্রথম আপনাদের বাড়িতেই এসেছি, এখন অফিসে যাব, নয়তো সমস্যায় পড়তে হবে। মাহাতিরের এমন কথায় কেউ তাকে আর বারণ করলো না। মাহাতির তার বাসায় সবাইকে যাওয়ার নিমন্ত্রণ জানালো। তানহা বেগম এগিয়ে এসে আদর কণ্ঠে বলল, আবার এসো বাবা। কেমন? বিভাকে নিয়ে এসো, ওকে সাবধানে থাকতে বলো, বেশি কাজ করতে দিও না। আল্লাহ তোমাদের সংসারে রহমত দিক। মাহাতির ভদ্রভাবে বিদায় নিল। যাওয়ার আগে পার্থিব শ্রুতির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তোমরা চলে এসো, বিভা খুশি হবে। পার্থিব হাসির সাথে মাথা নেড়ে সাও জানালো। শ্রুতি বলে বসলো, আমরা তো আজই যাব। মাহাতির সুন্দর হেসে বলল, এসো, খুশি হব আমি। আজ অনেকদিন পর পার্থিব শ্রুতি এলো। পার্থিব শ্রুতি দুজনে এসেছে। শ্রুতি দৌড়ে উপরে উঠতে গেলে প্লাজোতে বেঁধে পড়ে যেতে নিল। পার্থিব তড়িঘড়ি করে হাতের কবজি ধরে শাসালো। আস্তে শ্রুতি। পার্থিব শ্রুতির হাত ছাড়ল না। গাড়ি থেকে কিছু ফল মিষ্টি সহ ব্যাগ এক হাতে বের করে অন্য হাতে শ্রুতির হাত ধরে বলল, চলুন। এত কিছু কেন এনেছো পার্থিব? কি দরকার ছিল? বিভার এমন কথাই পার্থিব বলল, অবশ্যই দরকার ছিল আপা। আফটার অল ছোট আব্বু হচ্ছি, মিষ্টি খাওয়াবো না? তবে আপনি এখনো আমাকে কংগ্রেস জানাননি। আপনি কি আমার ছোট আব্বু হওয়ার সংবাদে খুশি নন? পার্থিবের এমন কথায় সবাই সুন্দর করে হেসে ফেলল। মাহাতিরও আছে বাসায়। আজ সে অফিস থেকে দ্রুতই ছুটি নিয়ে চলে এসেছে। পার্থিব বলল, আপনারা এখানে থাকুন, আমি ঘর থেকে হামিমকে নিয়ে আসি। বেচারা একা কি যে করছে। পার্থিব ঘরে ঢুকে দেখলো হামিম বিছানায় বসে আছে। চারপাশে হাতি, ঘোড়া, মাছ সব ছড়ানো। পার্থিব সামনে এগিয়ে বলল, দিনকাল কেমন চলছে হামিম শিকদার? হামিম চোখ তুলে তাকালো, শান্ত কণ্ঠে বলল, তুমি এতদিন কই ছিলে? ছিলাম কোথাও। বুকে এখনো ব্যথা করে? খারাপ লাগে? পায়ের অবস্থা কি? না, ব্যথা করে না কোথাও, আমি একদম ভালো আছি। গুড, চলেন বাইরে যাই। হামিম 2 হাত বাড়িয়ে দিল। পার্থিব বুঝে হাসি মুখে কোলে টেনে নিল তার 8 বছরের একমাত্র শালাকে। শরীরের দিক থেকে মাঝারি গড়নের হামিম কোলে উঠে এক হাতে গলা আগলে ধরল নিজের ছোট দুলো ভাইয়ের। পার্থিব হামিমকে এনে বসালো সোফায়। হামিমের পাশে মাহাতির। পার্থিবও বসলো পাশে সিঙ্গেল সোফায়। শ্রুতি তার আপার দিকে তাকালো, এক হাতে জড়িয়ে ধরে আছে। বিভাকে বলল, আমি যে কত খুশি তোকে বোঝাতে পারবো না আপা। আজ আম্মুর কথা ভীষণ মনে পড়ছে। মনে হচ্ছে আম্মু থাকলে কত খুশি হতো, তোকে কত আদর করে দিত, দাদিও দেখতে কত খুশি হতো, কিন্তু কেউ নেই। বিভার হাসি মুখ মলিন হলো, দীর্ঘশ্বাস ছাড়লো। মন খারাপ তো তারও হচ্ছে, তবে সেও যদি এমন মন খারাপ করে তাহলে শ্রুতির আরো মন খারাপ হবে। শ্রুতির মাথায় হাত বুলিয়ে দিল বিভা। ভীষণ যত্ন অভিজ্ঞ কণ্ঠে বলল, আম্মু দাদি থাকলে তো কত কিছুই হতো শ্রুতি, কিন্তু নেই। কি করার? আমরা যারা আছি তাদের নিয়েই চলতে হবে। যারা নেই তাদের কথা ভেবে জীবন থামিয়ে দিলে চলবে? তুই আছিস, হামিম আছে, বাকি সবাই আছে। এভাবে মন খারাপ করে না। শ্রুতি তার আপার কথা মেনে নিয়ে বিভার কাঁধে মাথা ঠেকিয়ে রাখলো। সবাই নিজেদের মতো গল্প করতে লাগলো। শ্রুতি হঠাৎ করে বলল, আপা, নাম ঠিক করেছিস? তুই ছেলে হলে খুশি হবি নাকি মেয়ে হলে? মাহাতিরও তাকালো বিভার দিকে। বিভা কিছু বলতে নিবে তার আগেই হামিম বাধা দিয়ে দিল, ছেলে মেয়ে কিন্তু হবে না, মুরগি হবে আপুর পেটে। কেউ কিছুই বুঝলো না। হামিম নিজের মতো খেলনা নাড়াতে নাড়াতে মাহাতিরের দিকে তাকালো, বলল, তুমি না বলেছিলে সকাল হলে আমার পেটে হাতি দিবে? কোথায় দাও? তোমার পেটে হাতি দিবে মানে? শ্রুতির প্রশ্নে মাহাতির উঠে পড়ল। সাথে সাথে 2 হাত দিয়ে হামিমকে এক কোলে তুলে নিল। হালকা ভরকে যাওয়া কণ্ঠে বলল, কিছু না, কিছু না, বলেছিলাম খেলনা কিনে দিব, তাই কাঁদছে। তোমরা থাকো, আমি আর হামিম বাইরে থেকে ঘুরে আসি। পার্থিব, যাবে তুমি?
পার্থিব জড়বস্তুর মতো মাথা নাড়ালো, বলল, চলেন ভাইয়া, ঘুরে আসি। মাহাতির মাথা নেড়ে হামিমকে নিয়ে বেরিয়ে পড়ল। পিছু পিছু গেল পার্থিব। কেউই বুঝলো না ব্যাপারটা ঘোরার নয়, মাহাতির নিজের ইজ্জত বাঁচানোর চেষ্টা করছে মাত্র। পার্থিব শ্রুতি চলে গেছে অনেকক্ষণ হয়, এসেছিল দুপুরের দিকে, গেল রাত 9টার দিকে। যাওয়ার সময় হামিমকেও নিয়ে গেছে। বিভা নিজেই এখন অসুস্থ, সেখানে হামিমকে খাওয়ানো, গোসল করানো, ওষুধ দেওয়া, পায়ের ব্যায়াম করানো ওর উপর জুলুম হয়ে যাবে। তাছাড়া ছিল তো অনেকদিন, এখন না হয় শ্রুতি পার্থিবের কাছেই থাকুক। মাহাতির এসে বসলো বিভার পাশে। বিভার হাতে হাত রেখে ইতস্তত ভাবে গম্ভীর গলায় প্রশ্ন করলো, তুমি খুশি তো বিভা? বুঝতে পারছি না খুশি কিনা, হয়তো খুশি হয়তো না। মাহাতির আশাহত হলো। বিভা চুলে হাত বুলিয়ে বলল, আমার রাগ বাচ্চার উপর দেখাচ্ছ? আপনার উপর কোনো রাগ নেই আমার। রাগ না থাকলে অভিমান আছে? কিছুই নেই মাহাতির। মাহাতির হাঁটু গেড়ে নিচে বসলো। বিভার দুহাত মুঠোয় নিয়ে বলল, প্লিজ এভাবে মুখ ফিরিয়ে নিও না। আই এম সরি, আমার করা সব কাজের জন্য ক্ষমা চাচ্ছি, প্লিজ ক্ষমা করে দাও। করলাম ক্ষমা, এইবার উঠুন। না, তুমি করনি ক্ষমা বিভা, প্লিজ। আমি বুঝতে পেরেছি আমার অন্যায়টা, এভাবে নিজেকে দূরে রেখে শাস্তি দিও না। ভালো লাগছে না মাহাতির, আমি ঘুমাবো। মাহাতিরের রাগ হচ্ছে, জেদ চাপছে। অনেক কষ্টে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখছে, জানে না নিজেকে আদৌ ঠিক রাখতে পারবে কিনা। তবে সে দোষও কম করেনি। 8 মাসের প্রতিটা দিন একটা মানুষকে সে অবহেলা, অপমান করেছে। তার কোনো শাস্তি হবে না? তার শাস্তি তো পাবেই সে। মাহাতির হাঁপ ছেড়ে উঠে পড়ল। বিভার গায়ে কাঁথা জড়িয়ে কপালে চুমু খেলো। বিভাকে অবাক করে দিয়ে ঠোঁটেও চুমু খেয়ে সরে এলো, বলল, আমি জানি তুমি খুশি বিভা, তোমার মুখ একটু হলেও পড়তে পারি আমি। তোমার মুখের উজ্জ্বলতা তোমার খুশির প্রমাণ। আমিও খুশি, অনেক খুশি, অথচ নিজের খুশিটা প্রকাশ করতে পারছি না। জানি না কীভাবে প্রকাশ করতে হয়। তোমাকে থ্যাংক ইউ এত সুন্দর অনুভূতির সাথে আমাকে পরিচয় করানোর জন্য। তোমাকে থ্যাংক ইউ আমার বুকের সূক্ষ্ম ব্যথার কারণ হওয়ার জন্য। পেরিয়ে গেছে 1.5 মাসের মতো। কিছুদিন পরে বিভা 6 মাস পড়বে। আগের তুলনায় স্বাস্থ্য ভারী হয়েছে, গালের মাংস বৃদ্ধি পেয়েছে। এক নতুন বিভার সৃষ্টি হয়েছে, যেখানে আছে নারীত্বের সৌন্দর্য, মাতৃত্বের সৌন্দর্য। মাহাতির বাবা হবে 3 শব্দের কথাটা হালকা মনে হলেও এর মাঝে লুকিয়ে আছে বহু দায়িত্ব, কর্তব্য, অধিকার, ভালোবাসা, শাসনের সংমিশ্রণ, যার প্রকাশ ঘটবে তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে। তবে ভূমিষ্ঠ হওয়ার আগে কোনো দায়িত্ব নেই, ব্যাপারটা তেমনও নয়। তাই তো তার মধ্যে এসেছে বিশাল পরিবর্তন। সে এখন প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে সে নিজে ঘর বাড়ি ঝাড়ু দেয়, নিজে হাতে লাঠি জাতীয় বস্তু দিয়ে ঘর মোছা দিয়ে এরপর মায়ের হাতের রান্না করা খাবার খেয়ে অফিসে যায়। বিভার 5 মাস সম্পূর্ণ হওয়ার পর থেকেই তাকে রান্নাঘরে ঢুকতে দেয় না মাহাতির। হাসিনাও নিজের ছেলের কথায় মান্য করে বিভার থেকে রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে। মাহাতির ঘর বাড়ি ঝাড়ু দিচ্ছে, ব্যাপারটা প্রথম তার কাছে লজ্জা না লাগলেও অস্বস্তি লাগতো। কারণ মা কিংবা বিভা দেখে ফেলে যদি লজ্জা দেয় তখন কি হবে। তাই সে সকাল 5টার অ্যালার্ম দিয়ে সকাল সকাল উঠে পড়তো, যাতে কারো চোখে তার কাজ না পড়ে। তবে এত সকালে ওঠা সম্ভব হয়ে ওঠে না, তাই তো একটু পরে উঠে নিজের কাজ সম্পূর্ণ করে সে। কাজটা সে করে ভীষণ ভালোবেসে। বিভা ঘর ঝাড়ু মোছা দিতে গেলে উপর হয়ে দিতে হবে, কোমরে চাপ পড়বে, কষ্ট হবে, কি দরকার এর থেকে সেই না হয় একটু কষ্ট করুক। তাছাড়া মধ্যবিত্ত পরিবার তার, শুধু শুধু এই কাজের জন্য কাজের বুয়া রাখলে 2000 টাকা দিতে হবে। 2000 টাকা কি কম? আম্মা যে করবে তাতেও মন সায় দেয় না। সব মিলিয়ে দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিয়েছে সে। এছাড়া বিভার দেখভাল করা তো আছেই। মাহাতির অফিসে বসে ভাবলো আর 1 মাস পরে সে ছুটির আবেদন করবে। তখন বিভার 7.5 অথবা 8 মাস হবে। তখন মাহাতিরকে বিভার বেশি প্রয়োজন পড়বে। মাহাতির আনাসের টেবিলের দিকে তাকালো। আনাস বেশ দীর্ঘ একটা ছুটি কাটাচ্ছে, অবশ্য ঘুষ দিয়ে হলেও সেও দীর্ঘ ছুটি কাটাতে পারবে। আনাসের মেয়ে হয়েছে জানা গেছে। মাহাতিরও তার সংবাদ জানালে আনাস অনেক খুশি হয়, অভিনন্দন জানায়। আরও জানিয়েছে আনাসের বউ সুস্থ হলে একবার বাসায় এসে দেখা করে যাবে। মাহাতির বিভাকে কল করলো। হ্যালো, খেয়েছো তুমি? হ্যাঁ খেলাম মাত্র। হ্যাঁ আমিও খেয়ে নিয়েছি। সাবধানে থেকো কেমন? কিছু লাগলে আম্মাকে বলো, পাকনামি করার দরকার নেই। আর ভুলেও কিন্তু আমার রাগ বাচ্চার উপর দেখাবা না, ওর সাথে সবসময় হাসি খুশি থাকবা, নয়তো ভয় পাবে ও। বিভা বুড়ুকুচকে মাহাতিরের কথা শুনলো। মাহাতির প্রায় এখন এমন উল্টোপাল্টা কথা বলে যার কোনো ভিত্তি বিভা খুঁজে পায় না। অথচ মাহাতির এমন কণ্ঠে বলে মনে হয় যেন বাচ্চা বিভার পেটে নয়, পেট থেকে বেরিয়ে এসেছে কোলে। আচ্ছা। হ্যাঁ কিছু খেতে ইচ্ছে করে? আসার সময় নিয়ে আসবো? না। সাবধানে থেকো।
বিভা ইতস্তত করে বলল। আমার জামা কাপড়। শেষ করতে পারল না কথাটা, তার আগেই মাহাতির বলল। আমি ধুয়েছি, কোনো সমস্যা? মাহাতিরের এমন গম্ভীর শান্ত কথার পিছে কিছু বলতে পারল না বিভা, উত্তর দিল, না। গুড, ঘুমো। আমি আসলে ব্যায়াম করবে। এখন রাখি ফোন, কাজ আছে অনেক। বিভা তাকিয়ে রইল ফোনের দিকে। অদ্ভুত লোক, নিজে থেকেই ফোন দিবে, ফোন দিয়ে জ্ঞান ছাড়বে, এরপর কাজ দেখিয়ে রেখে দিবে। কোনো মানে হয় এসবের? বিভা নিজের পেটের দিকে তাকিয়ে বলল, তোমার আব্বুকে বলো ভালো হতে, বুঝেছো? নয়তো এই খারাপ লোকের সংসার আমি করব না। অজানার আগে শরীর রিরি করে উঠল বিভার। গভীর রাত, থেকে থেকে কুকুরের কর্কশ কণ্ঠের ডাক শোনা যাচ্ছে। বিভার ঘুম হঠাৎ করেই ভেঙে গেল। শরীরে যন্ত্রণা অনুভব করে উঠে বসলো নিচ থেকে। পিঠে ব্যথা হচ্ছে, পিঠের যন্ত্রণা ক্রমশ নিচের দিকে যাচ্ছে, শরীর অবশ্যই আসছে। বিভা জানে 6 মাসে এমন হয়, স্বাভাবিক, তবুও যেন সহ্য হয় না। মুখ থেকে ব্যথার অস্পষ্ট আওয়াজ বের হতে লাগলো। মাহাতির শুয়েছিল বিভার দিকে ঘুরে, বিভার পেটে হাত রেখে। ঘুমের মধ্যে মাহাতিরে কেমন যেন লাগলো। হাত দিয়ে বিভাকে পেল না, কানে গেল অস্পষ্ট আওয়াজ। চোখ খুলে বিভাকে এইভাবে বসে থাকতে দেখে ঘুম চোখ থেকে একদম সরে গেল। উঠে বসলো মাহাতির। বিভার চোখের পানি তার চিন্তা বাড়িয়ে দিল। উদ্বিগ্ন উতলা কণ্ঠে বলল, কি হয়েছে বিভা? কোথায় যন্ত্রণা হচ্ছে? বিভা মাহাতিরকে বলতে চাইল না। হাত ছাড়িয়ে নিতে চাইলে মাহাতির আবারও প্রশ্ন করলো। বিভা উত্তর না দিয়ে কুঁকড়ে গেল। মাহাতির এবার নিজের রাগ সামলাতে না পারলো, চেষ্টাও করলো না, ধমক দিল, রাগ তুলো না বিভা, আমাকে বলো কোথায় কষ্ট হচ্ছে, না বললে বুঝবো কিভাবে? ধমক খেয়ে ভীষণ মন খারাপ হলো বিভার। হঠাৎ করে মিনমিন কণ্ঠে বলল, পিঠে। মাহাতির তাড়াতাড়ি বিভার পিঠে মালিশ করতে লাগলো, হাত দিয়ে মালিশ করে দিতে থাকলো, এতে যদি যন্ত্রণা কমে। মিনিট 15 পরে বিভার কান্না থামলো। মাহাতির তবুও চিন্তামুক্ত হতে পারল না। গুগলে সার্চ করলো এমন ব্যথায় করণীয় কি। সমাধান পেয়ে সেই মোতাবেক বিভার পায়ের নিচে বালিশ রেখে দিল। বিভাকে শুতে বললে বিভা শুলো না, কাতর কণ্ঠে বলল, শুলে বেশি ব্যথা করবে। মাহাতিরা জোর করলো না, নিজে বিভার পেছনে গিয়ে বিভাকে টেনে নিল বুকে। অর্ধ শোয়া হয়ে রইল বিভাকে নিয়ে। বিভাকে প্রশ্ন করলো, এভাবে কষ্ট হচ্ছে? বিভা নাবোধক উত্তর দিল। ভীষণ আরামে সে পড়ে রইল স্বামীর বুকে। মাহাতির বিভাকে এক হাতে জড়িয়ে চোখ বন্ধ করে ফেলল। এভাবেই পার হয়ে গেল বাকি রাত। মাঝে মধ্যে নিজেদের কিছু কাজে নিজের কাছেই নিজেকে বড্ড বোকা মনে হয়। মনে হয় যে এই বোকামোটা আমি করলাম কিভাবে। এটা তো খুব সাধারণ একটা বিষয়, আমি আগেই কেন বুঝতে পারলাম না। বিভার ভাবনাতেও নিজের প্রতি অনুভূতিটা কিছুটা এরকমই। অলস সময়ে সে নিজেকে নিয়ে ভাবনায় মত্ত ছিল। তখন হঠাৎ করেই মনে হলো প্রেগনেন্সির ব্যাপারে তার এমন খামখেয়ালি করা উচিত হয়নি। 4 মাস পেরিয়ে গেছে, অথচ সে জানলই না যে সে প্রেগনেন্ট। সাধারণ লক্ষণ থেকেও তো বোঝা যায়। মেয়েদের শরীরে অতি সাধারণ কিছু ব্যাপার ঘটে থাকে প্রতি মাসে। বিভা সেখান থেকেও বুঝতে পারল না। এরকম কেন? না বুঝতে পারার চক্করে পড়ে যদি বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যেত। নিজের অবচেতনে বুকটা ধক করে উঠল। হাতটা পেটে রেখে ভাবল, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। তাই তো বিভা সময় থাকতে জেনে গিয়েছে, বাচ্চাটার খেয়াল রাখতে পারছে। বিভা সামনে তাকিয়ে দেখলো মাহাতির ছোট কাঠের টেবিলের ওপর প্লেট রেখে নিজে চেয়ারে বসে ভীষণ মনোযোগের সাথে আপেল ছুলছে। যেন এর থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। কপালের ভাঁজে কি লোকটাকে বেশি সুন্দর লাগছে। বিভা নিজের লাগাম টানলো। কিছুক্ষণ বাদে মাহাতির উঠে এলো প্লেট নিয়ে, বিভার সামনে রেখে বলল, আপাতত এটা খেয়ে নাও নাস্তা হিসেবে, কিছুক্ষণ পর আবার অন্য কিছু কেটে দিব। বিভা আচানক প্রশ্ন করে বসলো, এত কষ্ট কেন করছেন? মাহাতির বিভার চোখে চোখ রেখে উত্তর দিল, কোথায় কষ্ট করেছি? এই যে অফিস থেকে এসে রেস্ট নেওয়া বাদ দিয়ে গোসল সেরেই ফল কাটতে বসেছেন, এটা কষ্ট না? আগে তো অফিস থেকে ফিরে টুকটাক খাবার খেয়ে রেস্ট করতেন। এমন পরিবর্তনের কারণ কি? এত পরিবর্তন কেন হলেন? পরিবর্তন তো তুমিও হয়েছো বিভা, আমি কিছু বলেছি সেই নিয়ে? আমি তোমার পরিবর্তনকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, তুমি কেন করছো না? বিভা দমল না, ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করলো, কি জন্য পরিবর্তন হলো মাহাতির? আমি তো সুন্দর হয়ে যায়নি। এমনও নয় রূপ লাবণ্য বেড়ে গিয়েছে, উল্টো আগে কালো ছিলাম এখন মোটা হয়ে গেছে, গাল ফুলে গেছে, চুল পড়ছে, আরো জঘন্য হয়ে যাচ্ছে। কালো আমিকেই আপনি মানাতে পারতেন না, তাহলে এই আমিকে মানার চেষ্টা কেন করছেন? মাহাতির নিশ্চুপ হয়ে চেয়ে রইল বিভার দিকে।
এই প্রশ্নের উত্তর সে কি দিবে? সে এত জঘন্য রকমের কাজ করেছে কিভাবে? বিভা বুঝি সারা জীবনই ওর করা নোংরা কাজগুলো নিয়ে ওকে ঠেস দিবে? কেন দিবা? বিভা কি বোঝে না এ তো নিজের কাছে নিজে কতটা ছোট হয়ে যায়? কষ্ট দেওয়ার কি আর কোনো উপায় ছিল না? মাহাতির কেন গায়ের রং নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা উপায়টাই বেছে নিয়েছিল? মাহাতির মনে হলো সে যদি অতীতে গিয়ে নিজের করা ঘৃণ্য কাজ মুছে দিয়ে আসতে পারত তবে বেশ হতো। সাথে বিভার মাথায় ঘোরা মুহূর্তগুলো মুছে দিত। একদম অস্তিত্ব বিলীন যাকে বলে। মাহাতিরে মনে হলো পেন্সিল ভীষণ ভাগ্যবান একটি বস্তু, কারণ তার ভুল মোছার জন্য রাবার আছে। অথচ মানুষের ভুল মোছার জন্য এই এত বড় পৃথিবীতে কিছুই নেই। মাহাতির বিভার পাশে বসলো, হাত উঠিয়ে বিভার পেরিয়ে পড়া চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল,